ঠিক আছে? নয়েজ কোনো? আচ্ছা। আচ্ছা, যারা হচ্ছে আছো সাথে আজকে, সো দেখতেই পাচ্ছ যে আজকে হচ্ছে আমাদের অ্যাডভান্সড ম্যাথ বিষয়টার ক্লাস। অর্থাৎ গতদিন আমাদের ম্যাথ ক্লাস যেটা ছিল ওটা ছিল হচ্ছে বেসিক ম্যাথ, আর আজকে হচ্ছে অ্যাডভান্সড ম্যাথ। অর্থাৎ এটা তোমাদের আসলে সিলেবাসের ভিতরে যা যা আছে তার বাইরেও আরো বেশ কিছু জিনিস আমরা দেখব। যেহেতু এখন তোমাদের ম্যাথের সিলেবাসটা হচ্ছে অনেক ছোট, সো যেন পরবর্তীতে ম্যাথ নিয়ে কোনো ঝামেলায় না পড়ো, বা তুমি যেন একটু চিন্তা করতে শেখো, সেই জন্য যে টপিক গুলো সেটা হচ্ছে আমরা আজকে কভার করবো আর কি, মানে শুরু করবো আর কি। তো বরাবরের মতো আজকে তো আমি আছি, আর আমার সাথে হচ্ছে আজকে আছে হচ্ছে তোমাদের রাশেদ ভাইয়া। রাশেদ ভাইয়া হচ্ছে অনলাইনে থাকবেন, আর আমি তো তোমাদেরকে পড়াবো আর কি। তো এটা হচ্ছে এই গতদিনে যে চ্যাপ্টারটা ছিল, যে প্রাথমিক জীবনের সেট, সেটাতে আমরা যে জিনিসগুলো কভার করেছিলাম সেটার যেগুলো একটু ক্রিটিক্যাল জিনিস বা যেগুলো হচ্ছে একটু ভাবতে হয়, সেই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখবো। সো যারা গতদিনের ক্লাসের লেকচারগুলো একটু পড়েছো বা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করেছো, তারা আজকেরটা আশা করি বুঝবা। তো একটু ট্রাই করি। আর যারা হচ্ছে ম্যাথ একটু ভয় পাও, আমি শুরুতেই বলবো যে আহ, এই সাবজেক্টটা ছেড়ে দেওয়ার দরকার নাই, মানে অ্যাডভান্স ম্যাথের যে ক্লাসগুলো সেটা ছেড়ে দেওয়ার দরকার নাই। আগে দুই তিনটা চারটা পাঁচটা ক্লাস একটু করো, দেখো যে তুমি ইউজ হতে পারো কিনা, মানে অভ্যস্ত হয়ে উঠতে পারো কিনা। যদি অভ্যস্ত হয়ে উঠতে পারো তাহলে তো খুব ভালোই হয়, তাহলে সেক্ষেত্রে তুমি পরে কোনো ঝামেলাই পড়বা না আর কি। তো আসো আজকে আমরা কি কি দিয়ে শুরু করব। প্রথমত আজকের কন্টেন্ট যেটা রেখেছি সেটা হচ্ছে বিলংস। এটা বলতে পারো ভাই আমরা বাংলা ভার্সনে পড়ি বা বাংলা মিডিয়ামে পড়ি, ইংলিশ কেন, কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা ইংরেজিতেই শিখি বা শিখতে হয়। সো এটা আসলে বাংলা করার কোনো সুযোগ নাই। তো বিলংস টু হচ্ছে একটা টার্ম। তো বুঝতে পারতেছো যে বিলংস টু টার্ম থাকে আমরা কি দিয়ে লিখি বা কিভাবে কি করি। এটা হচ্ছে আমাদের বিলংস টু প্রকাশ করতে, যেটা দ্বারা হচ্ছে আমরা এটা প্রকাশ করি। তো এরপরে আমরা কতদিন সাবসেট দেখেছিলাম, বাট আজকে আরেকটু ডিটেলসে দেখবো, আরেকটু ক্রিটিক্যাল ভাবে দেখবো প্রপার সাবসেট। অর্থাৎ সাবসেটের বাংলাটা একটু বলে দিই, সাবসেটের বাংলাটা হচ্ছে উপসেট। আর প্রপার সাবসেট মানে হচ্ছে এখানে প্রপার যেটা, এখানে প্রপার মানে হচ্ছে প্রকৃত। প্রপার মানে হচ্ছে প্রকৃত। প্রকৃতকে তুমি আরেকটা কথা বলতে পারো, সত্যিকার। সত্যিকার উপসেট যে ব্যাপারটা, এটা হইতে পারে এরকম যে ধরো তুমি ক্লাসে গিয়ে একদিন বললা যে তোমরা কারা কারা আমাকে বন্ধু মনে করো। তো পাঁচজন ফ্রেন্ড দেখছে হাত উঠাইছে, এই পাঁচজন বলেছে যে তারা তোমাকে বন্ধু মনে করে, বাট তুমি আসলে কোনো একটা সমস্যায় পড়লা একদিন। এরপর তুমি দেখলা যে এই যে পাঁচজন বন্ধু বলেছিল ওদেরকে বললা যে একটু তোমাকে কপারেট করার জন্য। দেখা গেল তারা তোমাকে সহযোগিতা করার বদলে দুইজন সহযোগিতা করলো আর তিনজন আগেই চলে গেল। অর্থাৎ তারা তোমাকে পাত্তা দিল না। সো যেই দুজন থেকে গেল তারা তোমার হচ্ছে প্রকৃত বন্ধু হবে, সো প্রপার হবে। আর যারা তিনজন পালায় গেছে ওরা হচ্ছে বাদ। ব্যাপারটা হচ্ছে একটু ওই রকম। তো এটা মনে হতে পারে যে ভাই ম্যাথের মধ্যে এগুলো গল্প কেন, তোমরা যারা নতুন বই পেয়েছো তোমরা দেখবা যে নতুন বইটা কিন্তু সবকিছুই, ম্যাথ বলো, সায়েন্স বলো, বাংলা বলো, ইংলিশ বলো, সবকিছুই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে জিনিসগুলো ঘটে, আমরা যে জিনিসগুলো ফেস করি, সেটা দিয়েই ম্যাথ বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেটা দিয়েই বিজ্ঞান বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেটা দিয়েই ডিজিটাল প্রযুক্তির বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটা একদিক থেকে আমার কাছে ভালোই মনে হয়েছে। যাই হোক, তাহলে প্রপার সাবসেট মানে হচ্ছে প্রকৃত উপসেট। আর নট এ সাবসেট, যে জিনিসটা কতদিন ছিল না, এটা আমি আজকে নিয়ে আসছি। নট এ সাবসেট মানে হচ্ছে যে উপসেট না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে একটু দেখি যে জিনিসগুলো একটু কি। তো এটা দেখার জন্য আমাদের একটু এক্সাম্পলে যাইতে হবে। ধরো এক্সাম্পল মানে হচ্ছে এরকম, আমি ঠিক জানি না তোমাদের কতদিনের পড়া মনে আছে কিনা, তো আমি একটু তোমাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করি। সবার ফার্স্ট যেটা সেটা হলো যে গতদিন আমরা এরকম একটা এন হচ্ছে একটা সংখ্যা পড়েছিলাম, অথবা যারা ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিলে তাদের এই জিনিসগুলো জানার কথা। তাহলে এই যে ক্যাপিটাল এন অর্থাৎ বড় হাতের এন, এই বড় হাতের এন মানে বোঝায় স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে সেটা, অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা কাউকে কাউন্ট করতে গুনতে ব্যবহার করি। অর্থাৎ এটা হচ্ছে ধরো 1, 2, 3, 4, 5, 6, এবং ডট 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 তুমি আজীবন যাইতে পারবা, এবং প্রতিটাই পূর্ণ সংখ্যা হবে। তো যেহেতু এটা একটা সেট, তাহলে যেহেতু সেট সেট মানে হচ্ছে তাকে তোমাকে অবশ্যই, গত ক্লাসে আমরা এগুলো শিখেছি, তাকে তোমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ধরো এটা, এখন যেহেতু এন হচ্ছে এটা, এখন আমি তোমাকে বললাম যে এ ইকুয়াল টু হচ্ছে 5, 8, 9, আর বি ইকুয়াল টু হচ্ছে 2, এক্স, আর সি ইকুয়াল টু হচ্ছে A, বি। একটু ভালো করে খেয়াল করবা। তো তার আগে আরেকটা জিনিস একটু বলে নেওয়া প্রয়োজন, সেটা হলো
আজকের কথাগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, শুধু ম্যাথ দেখলে হবে না। আমরা অনেকেই মনে করি যে হচ্ছে যে আমরা হচ্ছে ম্যাথ করব গাইড বই দেখে, সো আমরা ম্যাথ অনেক ভালো পেরে যাব, টিচার আমাদেরকে যা যা পড়াবে ওটা করলেই ম্যাথ হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা। ম্যাথ পারার সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে যুক্তি বোঝা। তুমি যুক্তিটা বুঝতেছো না, সো তুমি যখন যুক্তি বুঝবা এরপর তুমি ভাবতে পারবা, এরপর তুমি চিন্তা করবা যে কিভাবে আমি জিনিসটাকে সলভ করতে পারি, ইজি করতে পারি। আচ্ছা, তো দেখো, যখন আমি 1 2 3 4 5 লিখেছি, এটা হচ্ছে এন এর হচ্ছে একটা উপাদান, এটা হচ্ছে জাস্ট একটা উপাদান, অর্থাৎ এরা হচ্ছে সংখ্যা। যখন জিনিসটা সংখ্যা হবে, আবার আমি এ ইকুয়াল টু যখন 5 8 9, বি ইকুয়াল টু 2x, সি ইকুয়াল টু এ বি লিখেছি, এগুলো কিন্তু এক একটা উপাদান। যখন তুমি কোনো একটা উপাদানকে প্রকাশ করবা, একটু মাথায় রাখবা আমার কথাটা, যখন তুমি কোনো একটা উপাদানকে প্রকাশ করবা, তখন সেখানে তোমাকে বসবে হচ্ছে বিলংস টু ব্যাপারটা। এখন যদি বলো ভাই আসলে কিভাবে বিলংস টু বসবে, আমি ঠিক বুঝলাম না। আমরা যে অনেকেই বলি, তোমরা একটু বড় হলে বলবা যে আমি তোমাকে ধরো বললাম যে পয়লা বৈশাখে শাড়ি পরতে বা পয়লা বৈশাখে পাঞ্জাবি পরতে। এখন তুমি বললা যে না, শাড়ি বা পাঞ্জাবি ব্যাপারটা আমাকে বিলং করে না, আমাকে স্যুট করে না, বা আমার সাথে যায় না, আমার অভ্যাসের সাথে যায় না। ইট মিনস হচ্ছে তুমি জিনিসটাকে পছন্দ করতেছো না, তোমার অভ্যাসের মধ্যে জিনিসটা নাই, তোমার ভালো লাগার মধ্যে জিনিসটা নাই। তাহলে এই যে ভালো লাগার মধ্যে জিনিসটা নাই বা অভ্যাসের সাথে জিনিসটা যায় না, এই ব্যাপারটাকে বলা হচ্ছে বিলং করা। সো তুমি জিনিসটাকে বিলং করতেছো না, যে জিনিসটা তোমার মধ্যে আছে, তুমি জিনিসটার সাথে অভ্যস্ত, সেই জিনিসটা হচ্ছে বিলং করা। আর যেই জিনিসটার সাথে তুমি অভ্যস্ত না, সেই ব্যাপারটা হচ্ছে জিনিসটা তোমাকে বিলং করছে না। আই থিঙ্ক সো উদাহরণটা একটু বুঝতে পেরেছো, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখন আমি তোমাকে বললাম যে এ আর এন এর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে কি দেখানো যাবে। এখন আমি লিখলাম যে এখানে হচ্ছে এ, আর আমি এখানে একটা চিহ্ন দিলাম, বিলংস টু একটা চিহ্ন দিলাম, আর আমি এই পাশে দিলাম হচ্ছে এন। এখন তোমার কাছে মনে হতে পারে ভাই এখন তো এ ছোট নাকি এন ছোট, আমি কিভাবে বুঝবো? দেখো, আমি যদি তোমাকে বলি যে এরকম একটা অ্যারো চিহ্ন দিই, তো অ্যারো চিহ্ন দেওয়া মানে কি, আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি, কারণ তার অ্যারোর মুখটা হচ্ছে ডান দিকে। সেম ভাবে এখানে যে তুমি বিলংস টু যে চিহ্নটা দেখতে পারতেছো, তো তুমি বুঝতেই পারতেছো মুখটা কিন্তু বাম দিকে। তো যেহেতু মুখটা বাম দিকে, অর্থাৎ এটা এ কে নির্দেশ করতেছে, তার মানে এ এন এর মধ্যে আছে কি নাই, এর উপাদানগুলো এন এর মধ্যে আছে কি নাই। এখন এ মানে আমি তোমাকে বলেছি 5 8 9, তো তুমি দেখো 5 8 9 কিন্তু এর মধ্যে আছে, কারণ কি? কারণ এন মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 ব্লা সবকিছু। তো তার মানে অবশ্যই এ এর মধ্যে যেহেতু আছে, তার মানে এন এ কে বিলং করে, এন এ কে বিলং করে। তাহলে যেহেতু এন এ কে বিলং করে, তাহলে সেই ক্ষেত্রে এ বিলংস টু এন। সো এটাই তোমাকে পরীক্ষা এরকমই আসতে পারে, যেখানে কি চিহ্ন বসবে, তাহলে এখানে কিন্তু এ বিলংস টু এন বসবে। এখন আমি তোমাকে যদি বলি যে এ আর এন এর মধ্যে সম্পর্ক বের করেছো, খুব ভালো কথা, তাহলে তুমি এবার একটা কাজ করো, তুমি হচ্ছে আহ তুমি হচ্ছে বি আর এন এর মধ্যে সম্পর্ক বের করো। এখন তুমি যখন বি, আচ্ছা তোমরা তো হচ্ছে আবার লাল খালি দেখতে পারো না, সো লাল খালি আসলে লেখা যাবে না, আমি একটু এটাকে ইগনোর করে ফেলি, আমি এটা দিয়েই লিখি। তাহলে যখন আমি এখানে বি লিখতেছি, তখন আমি এখানে বিলংস টু চিহ্ন দিলাম, এরপর দিলাম হচ্ছে এন। এখন দেখো, বি এর ভ্যালুগুলো হচ্ছে 2 এক্স, সো টুটাকে কিন্তু এন কিন্তু বিলং করতেছে, বাট এক্স কিন্তু বিলং করতেছে না, কারণ এক্স কিন্তু এন এর মধ্যে নাই। তাহলে যেহেতু নাই, এই জন্য এখানে তুমি একটা কি করবা, এরকম তুমি একটা টান দিবা। তাহলে এই টানটা অনেকে আবার একটু ভুল করে, অনেকে যেটা করে একটু এমনে টান দেয়, এমনে টান দিলে কিন্তু হবে না, এই জিনিসটা আসলে এইভাবেই দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। সো এই জিনিসটা মানে হচ্ছে এখন নট বিলংস টু, অর্থাৎ কোনো একটা কিছুর সমস্ত উপাদান যদি যার সাথে কম্পেয়ার করা হচ্ছে তার মধ্যে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলতে হবে হচ্ছে নট বিলংস টু। সেম ভাবে আমি আশা করি এখন তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি যে সি আর এর মধ্যে সম্পর্ক কি হবে, তাহলে সি আর হচ্ছে এ, তাহলে সি আর এর মধ্যে তুমি যদি সম্পর্ক চিন্তা করো, সির মধ্যে আছে এ বি আর এর মধ্যে আছে 5 8 9, তাহলে যেহেতু সি আর এর জিনিসটা মিল নাই, তাহলে সেক্ষেত্রে সি নট বিলংস টু এ হবে। ইভেন আমি যদি সি সাথে আমি এন এর সম্পর্ক বের করতে দিই, তাহলে এ বি কিন্তু এন এর মধ্যেও নাই, তাহলে এখানেও কিন্তু নট বিলংস টু হবে। আর প্র্যাকটিক্যাল লাইফে এক্সাম্পল হতে পারে হচ্ছে এরকম, যেহেতু তোমাদের হচ্ছে আমি গতদিনই বলেছি যে এখন হচ্ছে প্রতিটা পরীক্ষায় 3 ঘন্টা প্র্যাকটিক্যাল হবে, সো এখন এরকম হতে পারে, তাহলে তোমাকে বলা হলো যে তোমার একটা খুব ভালো একটা ফ্রেন্ড, তোমার ভালো একটা ফ্রেন্ড কক্সবাজার ঘুরতে গেছে, রাঙ্গামাটি গেছে, আর বান্দরবন গেছে। আর তুমি কক্সবাজার আর বান্দরবন ঘুরতে গেছো। তাহলে ভ্রমণের দিক থেকে চিন্তা করলে তোমার ভ্রমণের সাইট গুলো তার ভ্রমণের সাইটের বিলংস টু হতে পারবে কিনা।
তাহলে ও যে 3টা জায়গায় ঘুরতে গেছে, তুমি কিন্তু তার মধ্যে 2টা জায়গায় ঘুরতে গেছো। সো জিনিসটা কিন্তু মিলে গেছে। তাহলে অবশ্যই কিন্তু এই জিনিসটা বিলংস টু হবে। বাট যদি এমন হয় যে তুমি অতিরিক্ত সিলেটে ঘুরতে গেছো আর তোমার ফ্রেন্ড সিলেটে ঘুরতে যায় নাই, এখন যদি বলা হয় যে তোমার ভ্রমণের দিকগুলো, মানে জায়গাগুলো, আর তোমার ফ্রেন্ডের ভ্রমণের জায়গাগুলো, এটা পরস্পরের বিলংস টু হবে কি না, তাহলে এখানকার অ্যান্সারটা কিন্তু হবে নট বিলংস টু। কারণ ও একটা জায়গায় যেখানে ঘুরতে গেছে সেখানে তুমি যাও নাই, আর তুমি যেখানে ঘুরতে গেছো সেখানে ও যায় নাই। সো দুজন দুজনকে ব্যাপারটা বিলংস করছে না। সো আশা করি এক্সাম্পলটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এই হলো বিলংস টু বা নট বিলংস টুর ব্যাপারটা। তাহলে যখন তুমি বিলংস টু বা নট বিলংস টুতে যাচ্ছ, তখন কিন্তু সেখানে কিন্তু কোনো সেটের ব্যাপার আসবে না, একটু মাথায় রেখো। সেটা হবে শুধুমাত্র উপাদান, সেটা হবে শুধুমাত্র উপাদান। এখন ধরো আমি যদি এই এন কে বাম পাশে একটা এরকম পেজগি আর ডান পাশে একটা পেজগি দিয়ে দিই, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এই জিনিসটাকে তুমি এখন আর উপাদান বলবা না, এখন তোমাকে বলতে হবে হচ্ছে সেট। অর্থাৎ সেট প্রকাশ করার পদ্ধতি হচ্ছে তোমাকে সেকেন্ড ব্র্যাকেটকে তোমাকে অ্যাড করতে হবে। তাহলে এখন জিনিসটা চলে আসছে হচ্ছে সেটের মধ্যে। যখন জিনিসটা সেট হয়ে গেল, তখন সেই জিনিসটাকে তুমি আর বিলংস টু দিয়ে বলতে পারবা না, তখন তোমাকে সেই জিনিসটা বলতে হবে হচ্ছে সাবসেট, অথবা প্রপার সাবসেট, অথবা নট এ সাবসেট। থিংক সো জিনিসটা বুঝতে পেরেছো? ইটস লাইক দ্যাট। তুমি যদি আজকে হচ্ছে কিছু চাল নাও রাতের বেলা, চাল নিয়ে যদি তুমি সিদ্ধ করো, সিদ্ধ করার পরে যেটা হবে সেটা কিন্তু হবে হচ্ছে ভাত। এখন তুমি যখন ভাত খাচ্ছ, জাস্ট সেটা কিন্তু চাল, চালকে তুমি জাস্ট পানি দিয়ে সিদ্ধ করেছো। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি এটা আসলে কি খাচ্ছ, তুমি নিশ্চয়ই বলবো না তুমি চাল খাচ্ছ। তুমি মাংস দিয়ে বা তুমি মাছ দিয়ে চাল খাচ্ছ, এটা তুমি বলবো না, তুমি আসলে ভাত খাচ্ছ। তো ব্যাপারটা হচ্ছে যখন জিনিসটা উপাদান হিসেবে ছিল, যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছ, তখন সেটা সেট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো শুনতে অনেক সহজ মনে হচ্ছে, বাট পরীক্ষায় কিন্তু তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবেই ভুল করো, এবং নম্বরগুলো কিন্তু এই জন্যই কমে যায়। সো এগুলো এগুলো ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যে এক্সাম্পল গুলো দিছিলাম যে এ বিলংস টু এন, এখন আমরা দেখব এ আর এন এর মধ্যে সম্পর্কটা আসলে কেমন। তো দেখো, যদি আমি এখানে লিখি এ উপসেট অফ এন, লিখলাম, আমি জানি না উপসেট হবে কি হবে না, আমি জানি না, আমি লিখলাম। তাহলে দেখো, এর যে সেট 5, 8, 9, এই সেটের যে উপাদানটা 5, 8, 9, এটা কিন্তু এন এর মধ্যে আছে। তাহলে যেহেতু এটা এন এর মধ্যে আছে, তাহলে অবশ্যই এখানে এটা এন এর হচ্ছে একটা সেট হবে, অর্থাৎ উপসেট হবে। তাহলে এখন কথা হচ্ছে যে উপসেট হবে, তাহলে এটা প্রকৃত উপসেট কিনা। প্রকৃত উপসেট জিনিসটা কি সেটা আমি গত ক্লাসে বুঝিয়েছি, আজকেও বুঝাবো একটু পরে। তাহলে যেহেতু এটা একটা উপসেট হবে এবং এ একই সাথে তার প্রকৃত উপসেট হবে, তাহলে আমি এটা একটু ক্লিয়ার করি, যদিও কতদিন আমি বলে দিয়েছি। সেটা হলো, যদি কখনো তোমাকে যেই দুইজনের মধ্যে সম্পর্ক বের করতে বলতেছে, যদি দুইজনের উপাদান এবং উপাদান সংখ্যা, উপাদান এবং উপাদান সংখ্যা, এটা যদি পরস্পর সমান হয়, তাহলেই কেবলমাত্র তারা পরস্পরের প্রকৃত উপসেট হবে না, তারা জাস্ট উপসেট হবে। এছাড়া বাকি যারাই আছে, যার সংখ্যা যদি কম থাকে তার থেকে, তাহলে সর্বদাই সে তার উপসেটও হবে, প্রকৃত উপসেটও হবে। তাহলে তুমি বলতে পারো যে প্রত্যেকটা প্রকৃত উপসেটই হচ্ছে একটা উপসেট, কিন্তু সকল উপসেট প্রকৃত উপসেট না। আমি এটা এক্সাম্পলটা আরেকটু পর দিব, গতদিন দিয়েছি তারপরও। সো এটা খেয়াল করো। তাহলে যেহেতু এ হচ্ছে এন এর হচ্ছে একটা প্রকৃত উপসেট, তাহলে তুমি চাইলে এই চিহ্ন ব্যবহার করতে পারো। এই চিহ্ন মানে হচ্ছে এটা হচ্ছে প্রপার সাবসেট। আমি এখন যে চিহ্নটা ব্যবহার করেছি, এটা মানে হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেট মানে হচ্ছে প্রকৃত উপসেট। আর তুমি চাইলে এখানে এই জিনিসটা দিয়ে নিচে একটা দাগ ব্যবহার করতে পারো। সো এখন আমি যেটা ব্যবহার করেছি, এটা হচ্ছে শুধুমাত্র সাবসেট। আমি এখন যে চিহ্ন ব্যবহার করেছি, এটা হচ্ছে শুধুমাত্র সাবসেট। তোমার পরীক্ষা এরকম আসবে, চিহ্ন দিয়ে তোমাকে মানে জানতে চাইবে যে এটা আসলে এটার নাম কি, এটা কি সাবসেট নাকি প্রপার সাবসেট নাকি কি, তোমাকে এরকম জিজ্ঞাসা করবে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা তুমি বুঝে গেছো। এখন আসো, আমি যদি তোমাকে বি আর এন এর মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করি, যে বি আর এন পরস্পরের সাবসেট নাকি সাবসেট না, নাকি কি বলা যায়, যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, তোমরা কিন্তু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, প্রশ্ন থাকলে কিন্তু করতে কোনো সমস্যা নাই। কারণ আমি তো আসলে বুঝতে পারতেছি না তোমরা আসলে বুঝতে পারতেছো না। ফিজিক্যাল ক্লাস হলে অনেক ভালো হয়, স্টুডেন্টের ফিডব্যাকটা ডিরেক্ট পাওয়া যায়, বাট অনলাইন ক্লাসে তো এটা পাওয়াটা আসলে একটু টাফ। এখন ধরো, বি এর যে ব্যাপারটা, বি আর এন, বি এর উপাদান হচ্ছে মাত্র 2টা, বাট এন এর উপাদান হচ্ছে অসংখ্য, কোটি কোটি উপাদান।
তোমার কাছে মনে হইতেই পারে যে বি এর অংশ তাহলে তো এন এর মধ্যে আছে, কিন্তু আসলে না। দেখো, বি এর একটা অংশ এক্স যে এন এর মধ্যে নাই, তাহলে যেহেতু বি এর একটা অংশ এন এর মধ্যে নাই, তাহলে বি কিন্তু এন এর উপসেট হইতে পারবে না। যেহেতু উপসেট হইতে পারবে না, তাহলে সে কিন্তু প্রকৃত উপসেট হওয়ার প্রশ্নই ওঠে না। যে তোমার বন্ধুই না, সে তোমার প্রকৃত বন্ধু কিভাবে হবে? সো এটা কখনোই সম্ভব না। তার মানে বি এন এর উপসেট না। তাহলে উপসেটের চিহ্ন হচ্ছে ভাই কি, এটা হচ্ছে উপসেটের চিহ্ন। তাহলে যেহেতু বি এন এর উপসেট না, তার মানে এখানে একটা এই চিহ্নটা হবে। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়ি নাই, এই জিনিসগুলো আজকে আমরা নতুন করতেছি। এই জন্যই ব্যাপারটার নাম হচ্ছে অ্যাডভান্সড। যতটুকু না শিখলেই না, সেটা হচ্ছে বেসিক। আর বেসিকের পরে যে জিনিসটা আমরা শিখবো সেই জিনিসটার নাম হচ্ছে অ্যাডভান্সড। আচ্ছা, তাহলে বি এখানে এন এর উপসেট না। সেম ভাবে আসো সি এর কথা যদি বলি, তাহলে সি হচ্ছে এ বি। তো সি তো এর বিবির মধ্যে নাই, মানে এন এর মধ্যে নাই। তাহলে যেহেতু সি এন এর মধ্যে নাই, তাহলে সি এর ক্ষেত্রে তো হিসাবটা সেমই হবে। তাহলে সি এর ক্ষেত্রে আমি বলতে পারি সি নট এ উপসেট অফ এন। তো এই ছিল হচ্ছে এক্সাম্পল। সো আশা করি জিনিসটা হচ্ছে বুঝতে পেরেছো। আর আরেকটা তোমাকে আমি দিতে পারি ইচ্ছা করে, যদি কেউ একটু ভুলে যাও। ধরো আমি ডি ইকুয়াল টু তোমাকে লিখলাম, ডি মানে হচ্ছে 2, 10 আর হচ্ছে 20। তাহলে ডি ইকুয়াল টু যদি 2, 10, 20 হয়, তাহলে ডি এন এর উপসেট হবে কি না, বা যদি উপসেট হয় তাহলে সে প্রকৃত উপসেট হবে কিনা। তো দেখো 2, 10, 20 কিন্তু এর মধ্যে আছে, যেখানে 2 আছে। 6 থেকে একটু পরে গেলেই আমি 10 পাবো, আর একটু সামনে দিয়ে গেলে আমি 20 পাবো। তাহলে যেহেতু এন ডি কে বিলং করে, অর্থাৎ সে তার মধ্যে আছে যেহেতু উপাদানগুলো, তাহলে সেই ক্ষেত্রে ডি অবশ্যই এন এর হচ্ছে একটা উপসেট হবে। আর উপসেট হওয়া মানে হচ্ছে এখানে প্রকৃত উপসেট হবে। কারণ কি? কারণ হচ্ছে ডি এর উপাদান সংখ্যা হচ্ছে মাত্র 3টা, আর এন এর উপাদান সংখ্যা হচ্ছে অসংখ্য। দ্যাটস ওয়াই ডি এন এর একটা প্রকৃত উপসেট হবে। থিংস সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসো আমরা একটা এক্সাম্পল দিই। ধরো এখানে বলা আছে ইউ ইকুয়াল টু হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এখান থেকে চাইলেও ম্যাথটা করানো যেত, সো আমি আগেই করে ফেলছি। আর এই ইকুয়াল টু হচ্ছে 2, 3, 4, 5। তাহলে যেহেতু আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমি আর বিলংস টুর মধ্যে যাব না, আমি যাব হচ্ছে উপসেট অথবা প্রপার উপসেট তার মধ্যে। তাহলে দেখো, এর প্রত্যেকটা উপাদান কিন্তু ইউ এর মধ্যে আছে। তাহলে যেহেতু এর প্রত্যেকটা উপাদান ইউ এর মধ্যে আছে, তাহলে ডেফিনেটলি এ প্রকৃত উপসেট অফ ইউ। এখন অনেকের মাথায় হয়তো বা এই প্রশ্নটা ঘুরতেছে যে ভাই আমার তো একটু প্যাচ লাগে যাচ্ছে, যে এখানে আমি কোন চিহ্ন দিব। আমি কি প্রথম চিহ্ন দিয়ে ম্যাথ করব, নাকি আমি দ্বিতীয় চিহ্ন দিয়ে ম্যাথ করব? অ্যান্সারটা হবে তুমি প্রথম চিহ্ন দিয়ে ম্যাথ করবা। কারণ কি? এটা হচ্ছে প্রকৃত উপসেট, আর এটা হচ্ছে সাবসেট। তাহলে প্রত্যেকটা প্রকৃত উপসেটে কিন্তু এক একটা হচ্ছে সাবসেট। তাহলে কেন এটা প্রকৃত উপসেট হবে? কারণ এর যতগুলো উপাদান আছে, প্রত্যেকটা উপাদানই ইউ এর মধ্যে আছে, এবং এর উপাদান সংখ্যা ইউ অপেক্ষা ছোট, ইউ অপেক্ষা কম। যদি এমন হইতো, ধরো আমি এখন এক্সাম্পলটা দিয়ে দিই। ধরো আমি তোমাকে বললাম নতুন একটা সেট আসছে দুনিয়াতে, যার নাম হচ্ছে ভি। ভি মানে হচ্ছে 1, 1, 2, 2, 3, 4, 4, 5, 6, 6 and the 7। এখন যদি আমি বলি যে ভি আর ইউ, অর্থাৎ ইউ ভি এর কি অথবা ভি ইউ এর কি, তাহলে তুমি দেখো ভি এর মধ্যে বেশ কিছু সংখ্যা ডাবল ডাবল আছে, যেটা ইউ এর মধ্যে সিঙ্গেল আছে। বাট সেটের ক্ষেত্রে আমরা জানি ডাবল বা ট্রিপলের ক্ষেত্রে কোনো ভ্যালু নাই, সব একই অর্থ প্রকাশ করে। তার মানে এটা কিন্তু 1, 1 মিলে আসলে একটা এক, 2, 2 মিলে একটা 2, 3 মিলে একটা 3, 4, 4 মিলে একটা 4, 5 মিলে একটা 5, 6, 6 মিলে একটা 6, আর হচ্ছে 7। অর্থাৎ নর্মালি চিন্তা করলে, মানে ম্যাথমেটিক্যালি চিন্তা করলে, অ্যাকর্ডিং টু সেট থিওরেম, ভি আর ইউ এখানে সেম জিনিস। যেহেতু এখানে ভি এবং ইউ সেম জিনিস, তাহলে ইউ ভি এর সাবসেট হতে পারবে, অথবা ভি ইউ এর সাবসেট হতে পারবে। কিন্তু এরা কেউ কারো প্রকৃত বন্ধু হতে পারবে না, অর্থাৎ প্রকৃত বন্ধু হবে না। কেন হবে না এটা আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছি, আজকে ক্লাস আর না যাই, ক্লাস তাহলে একটু লেন্দি হয়ে যাবে। তাহলে ইউ আর ভি এর মধ্যে তুমি যদি সম্পর্ক দাও, তাহলে ইউ আর ভি এর মধ্যে সম্পর্ক দিলে যেটা হবে সেটা হচ্ছে ইউ এটা অফ ভি। তুমি এটাও লিখতে পারো, তুমি চাইলে ভি এটা অফ ইউ তুমি এটাও লিখতে পারো। অর্থাৎ তারা পরস্পরের প্রকৃত উপসেট হবে না, বাট তারা পরস্পরের উপসেট হবে। আচ্ছা, থিংস বুঝতে পেরেছো? তাহলে এখানে এ হচ্ছে অবশ্যই ইউ এর হচ্ছে একটা প্রকৃত উপসেট।
এখন বি দেখো 4 5 7 8, আর ইউ হচ্ছে এটা। তাহলে 4 এখানে আছে, 5 আছে, 7 আছে, তাহলে 8 কিন্তু নাই। তাহলে যেহেতু 8 বি এর মধ্যে আছে বাট 8 ইউ এর মধ্যে নাই, তার মানে বি ইউ এর উপসেট হতে পারবে না। কেন পারবে না? কারণ বি এর মধ্যে এমন একটা উপাদান আছে যে উপাদানটা ইউ এর মধ্যে নাই। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো? সেক্ষেত্রে আমি লিখবো হচ্ছে বি অবশ্যই ইউ এর উপসেট না। এবার আসো সি। সি লেখা আছে হচ্ছে 1 আর 7। তাহলে 1 আর 7 ইউ এর মধ্যে আছে, তাহলে অবশ্যই সি প্রকৃত উপসেট অফ ইউ। ডি যদি বলো 6 আর 10, দেখো ইউ এর মধ্যে 6 আছে কিন্তু 10 নাই, তাহলে এটার ক্ষেত্রে তুমি লিখতে পারবা নট এ সাবসেট অর্থাৎ উপসেট অফ ইউ। ইতে লেখা আছে 12 আর 15, 12 আর 15 ইউ এর মধ্যে নাই, তাহলে সেক্ষেত্রে ই এর ক্ষেত্রে আমি বলতে পারি ইউটা হচ্ছে নট এ সাবসেট অফ ইউ। আমার মনে হয় এখনকার উদাহরণটার পরে সবার জিনিসটা বুঝতে পারার কথা। আর লাস্ট যেটা আমি যদি তোমাকে বলি যে এ আর বি এর মধ্যে কি হবে, কে কার সাবসেট হবে। দেখো এর মধ্যে যেটা আছে সবকিছু কিন্তু বি এর মধ্যে নাই, তাহলে এখানে এ বি এর সাবসেট হতে পারবে না, বিও এর সাবসেট হতে পারবে না। সেম ভাবে বি আর সি এর ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, এ আর সি এর ক্ষেত্রে একই জিনিসটাই প্রযোজ্য। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। আর প্রকৃত উপসেট কি আর উপসেট কি সেই এক্সাম্পলটার জন্য এটা একটু আরেকবার দেখে নিও। সরি, এটা না, এটা ইউ আর ভি এর মধ্যে যে সম্পর্কটা সেটা একটু আরেকবার দেখে নিও। আচ্ছা, এবার একটু দেখো, এটা হচ্ছে খুব বিখ্যাত একটা ফর্মুলা, এটা হচ্ছে তোমাদের নতুন বইতে নাই, বাট এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে লাগবে। এটার মধ্যে একটু যুক্তি লাগবে এটা বোঝার জন্য। আশা করি এইটুক যুক্তি সবাই আসলে আহ খেয়াল করবা বা যুক্তিটা আসলে বোঝার চেষ্টা করবা। এটা হচ্ছে দা মর্গানের সূত্র। এটা সম্ভবত তোমাদের ক্লাস 10-এ শেখানো হতে পারে, আমি যা শিওর না, মনে হলো আর কি। বাট এটা লাগবে, ম্যাথগুলো করার ক্ষেত্রে জিনিসটা লাগবে। তো এটার আগে তোমাদেরকে আমি একটা জিনিস একটু বুঝাই। গণিত তো আসলে একটা ভাষা, গণিতের আসলে একটা ভাষা আছে। যেমন তুমি কোনো একটা সুইচ যখন রিমোট দিয়ে যখন তুমি অন করতেছো, তাহলে একটা টিভি বা কিছু একটা জিনিস অন হচ্ছে, আবার আরেকবার চাপ দিলে সে কিন্তু অফ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, তো টিভি তো আসলে একটা যন্ত্র, সে তো জিনিসটা বোঝার কথা না। তাহলে রিমোটটাকে এমন ভাবে সেন্সিবল করা আছে যে তুমি আসলে যে বাটনটাই চাপ দিচ্ছ, যখন সেটা অন হচ্ছে, সেটা আসলে ওয়ান একটা সিগন্যালকে নিচ্ছে। বাইনারি একটা সিস্টেম, একটু বড় ক্লাসে গিয়ে জানতে পারবা। ওই ওয়ানকে সে যখন সিগন্যাল হিসেবে নিচ্ছে, ওকে বলা আছে যে তোকে যখন কেউ ওয়ান হিসেবে চাপ দিবে তখন তুই অন হবি, দেন যখন তোকে জিরোতে চাপ দিবে তখন তুই অফ হয়ে যাবি। তো যন্ত্র যেহেতু সে ভাষা বোঝে না, সে এই ডিজিটটা বোঝে, এই জন্য যখন সে ওয়ান পায় তখন সে অন হয়, আর যখন সে জিরো পায় তখন সে অফ হয়ে যায়। তো এরকম ম্যাথের যেহেতু ভাষা আছে, সো আমরা এখন আজকে একটু ভাষা নিয়ে একটু কথা বলবো। দেখো, আমরা এতক্ষণ পড়েছি বিনষ্ট জিনিসটা কি আর নট বিনষ্ট জিনিসটা কি। বিনষ্ট জিনিসটা মানে হচ্ছে যেটার মধ্যে আছে, উপাদানগুলো আছে। আর নট বিনষ্ট মানে হচ্ছে উপাদানের কোনো একটা নাই, কোনো একটা উপাদান না থাকলে সেটা নট বিনষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন গত ক্লাসে কিন্তু আমরা দুটো জিনিস পড়ছিলাম। একটা পড়ছিলাম হচ্ছে ইউনিয়ন। আমি জানি না ঠিক তোমাদের মনে আছে কিনা যারা গত ক্লাস করেছো। অবশ্যই এই ক্লাসটা দেখার আগে, এই ক্লাসটা বোঝার আগে গত যে ম্যাথ ক্লাসটা ছিল বেসিক ম্যাথ, এটা অবশ্যই করে নিও। হুট করে এই ক্লাসটা করলে কিন্তু ক্লাস বুঝবা না, ক্লাস একটু কঠিন মনে হতে পারে। তাহলে এই যে ইউটা ছিল হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট। আর আরেকটা ছিল হচ্ছে ইন্টারসেকশন অর্থাৎ কমন বা কমন সেট আর কি, ইন্টারসেকশন সেট অর্থাৎ এটা মানে হচ্ছে দুটো সেটের মধ্যে সবকিছুই থাকবে। আর এটা মানে হচ্ছে দুটো সেটের মধ্যে শুধুমাত্র যে জিনিসগুলো কমন আছে সেই জিনিসগুলো থাকবে। এটার বাংলা ছিল হচ্ছে সেট সেট। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই বিলংস টু আর নট বিলংস টু, যেহেতু এই জিনিসটা একটা ভাষা আছে, এই ভাষাটা মানে কি সেটা আমি একটু বলি। আমি যখন তোমার ক্লাস 9-এ পড়তাম, নাইন না, আমি যখন ক্লাস 10-এ পড়তাম, তখন আমি বেশ কয়েকটা স্যারের কাছে পড়ে দেখে বা স্কুলে পড়েও আমি এই জিনিসটা বুঝি নাই। তো তখন আমাদের এসএসসি পরীক্ষার মোটামুটি মনে হয় 4 মাস বাকি আছে। তো তখন একটা স্যারের কাছে গেছিলাম হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। তো ওই স্যারটা এই জিনিসটা খুব সুন্দরভাবে আমাদেরকে আসলে বুঝিয়ে দিয়েছিল, মানে জাস্ট যে জিনিসটা আমি 2 বছরে বুঝি নাই, ওই জিনিসটা জাস্ট 5 মিনিটে বুঝে গেছিলাম। জিনিসটা হচ্ছে এমন ছিল। তো পড়া ব্যাপারটাই হচ্ছে এটা, তোমার যদি প্রপারলি বোঝায় দেওয়া হয় তোমার আসলে বুঝতে তেমন সময় লাগবে না। বা যদি প্রপারলি না বোঝানো হয়, একটা সহজ জিনিস বুঝতেও দেখা যাবে তোমার বছরের পর বছর পার হয়ে গেছে। তো যাই হোক, ওই স্যারটা কি বলছিল একটু দেখো, আমি একটু আরো একটু সহজ করে দিই। যদি কখনো কোনো সেটে যদি কখনো কোনো সেটে বিলংস টু থাকে,
যদি কখনো কোনো সেটে বিলংস টু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো জিনিস ম্যাথের মধ্যে আসবে। একটা হচ্ছে ইউনিয়ন আসবে, আর একটা হচ্ছে ইন্টারসেকশন আসবে। যখন ইউনিয়ন আসবে তখন সেই ম্যাথে তোমাকে লিখতে হবে অথবা, আর যখন ইন্টারসেকশন আসবে তখন তোমাকে লিখতে হবে এবং। এখন তোমার কাছে মনে হতে পারে অথবা জিনিসটা কি আর এবং জিনিসটা কি। ধরো সামনে ঈদ আসতেছে, তুমি তোমার বাবার কাছে বায়না ধরলা যে সামনে ঈদে আমাকে শার্ট এবং প্যান্ট দুটেই কিনে দিতে হবে। সো তুমি দুটেই চাচ্ছ। আর যদি এমন হয় তুমি বললা যে সামনে ঈদে, যেহেতু এটা কুরবানির ঈদ, তুমি শার্ট অথবা প্যান্ট আমাকে যে কোনো একটা কিনে দিলেই হবে। তার মানে ইউনিয়ন মানে হচ্ছে অপশন, যে কোনো একটা তুমি নিচ্ছ। আর ইন্টারসেকশন মানে হচ্ছে তুমি সবগুলোই নিচ্ছ। অর্থাৎ তুমি যখন একটা ভাষা প্রয়োগ করতেছো, যখন তুমি অথবার কথাটা উল্লেখ করবা তখন তুমি ইউনিয়ন ব্যবহার করবা, আর যখন তুমি ইন্টারসেকশন ব্যবহার করবা তখন তুমি এবং ব্যবহার করবা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এটা কখন হবে? যখন ম্যাথে বিলংস টু থাকবে। আর যখন ম্যাথে বিলংস টুর পরিবর্তে যখন ম্যাথে নট বিলংস টু থাকবে, তখন এই জিনিসটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। যখন নট বিলংস টু থাকবে তখন ইউ যখন থাকবে তখনই তোমাকে লিখতে হবে হচ্ছে এবং, আর যখন ইন্টারসেকশন থাকবে তখন তোমাকে লিখতে হবে হচ্ছে অথবা। এই দুটো জিনিস যদি মনে রাখতে পারো, তাহলে তুমি এই ধরনের কোনো ম্যাথই তুমি কখনো আটকায় যাবে না। জাস্ট এটা দিয়ে প্রতিটা ম্যাথই করা সম্ভব। সো হোপফুলি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো। না বুঝলেও একটু তোমাকে মাথায় রাখতে হবে, প্রথম দিন হয়তো বা কষ্ট। তাহলে যখন বিলংস টু যখন থাকবে তখন তুমি হচ্ছে কি করতেছো, তখন তুমি হচ্ছে অথবা লিখতেছো। নট বিলংস টু, সরি, আর কমন থাকলে হচ্ছে তুমি লিখতেছো এবং। আর নট বিলংস টু থাকলে যখন ইউনিয়ন থাকবে তখন তুমি লিখবে এবং। আর যখন হচ্ছে ইন্টারসেকশন থাকবে তখন তুমি লিখতেছো হচ্ছে অথবা। তাহলে আমরা এটা দেখে একটু আমরা সামনের দিকে একটু আগায় যাবো, যে দেখি একটু আমরা ম্যাথ করতে পারি কিনা, ম্যাথে কি চাচ্ছে। তাহলে প্রথম যে ম্যাথটা আছে একটু দেখবা ভালো করে। প্রথম ম্যাথটাতে বলা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম। প্রাইম মানে কি গত ক্লাসে পড়াই গেছি আমি। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এই ম্যাথ করার নিয়ম হচ্ছে, এই ম্যাথটাকে বলা হয় হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এইটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমাকে যেটা করতে হবে, তোমাকে একবার একবার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে, আরেকবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। তো যদি আমি লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি, দেখো দেখলে ভালো লাগবে, মানে মজা পাবা। সো লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম। তো তুমি সবসময় যেটা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে তুমি ধরে নিবা যে এই জিনিসটা হচ্ছে এক্স বিলংস টু, তার মানে এ বি এর যে সংযোগ সেট তার যে প্রাইম সেই মানটা এক্স এর মধ্যে আছে, মানে এক্স তাদের মধ্যে একটা মান, এক্স জিনিসটাকে বিলং করে। এখন দেখো, তুমি যদি বলো যে তোমার ফেভারিট খাবার কি, আমি তোমাকে জিজ্ঞাসা করি তোমার ফেভারিট খাবার কি, তুমি বললা তোমার ফেভারিট খাবার হচ্ছে কাচ্চি। তুমি বললা তোমার ফেভারিট খাবার হচ্ছে কাচ্চি। এখন যদি তোমাকে বলা হয় যে তো তোমার যে ফেভারিট খাবার কাচ্চি, এই কাচ্চিকে আমি লিখলাম হচ্ছে এটা হচ্ছে সেট কে, এটা হচ্ছে সেট কে। এখন যদি বলি যে কে মানে যদি তোমার কাচ্চি খাবার হয়, তাহলে কে প্রাইম মানে কি, অর্থাৎ কে এর পুরো সেট মানে কি, কমপ্লিমেন্টারি সেট মানে কি, গত ক্লাসে পড়াইছি। তাহলে কে প্রাইম মানে হবে হচ্ছে ইউ মাইনাস কে, অর্থাৎ দুনিয়ার যত খাবার আছে সব খাবার থেকে তুমি কাচ্চি খাবারটা বাদ দিয়ে দিবা। তো তোমার তো প্রিয় খাবারই কাচ্চি, তাহলে তুমি যদি কাচ্চি যদি বাদ দিয়ে দাও তাহলে দুনিয়ার অন্যান্য যে খাবার থাকবে সে তো তোমার প্রিয় খাবার না, হয়তো কম প্রিয়, বাট কাচ্চির মতো তো প্রিয় না। তো এটা কেন এক্সাম্পলটা দিলাম, এক্স বিলংস টু যেটা, এক্স যেহেতু এ ইউনিয়ন বি এর প্রাইমকে বিলং করে, তাহলে যখন আমি এই প্রাইমটা উঠাই দিব তখন এই জিনিসটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। তাহলে যখন জিনিসটা বিপরীত হয়ে যাবে তখন সেই জিনিসটাকে তার বিলং করবে না, বিলং জিনিসটাকে করবে না। তাহলে আমি সেক্ষেত্রে অবশ্যই লিখতে পারি, এই জিনিসটা মুখস্থ করা যাবে না। তাহলে যেহেতু বিলং করবে না, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো ইট নট বিলংস টু এ ইউনিয়ন বি। এখন
এই যে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, এই নট বিলংস টু তো এটা একটা গুণের মতো সম্পর্ক। তাহলে সম্পর্কটা তুমি আগায় নাও, তাহলে তুমি লেখো এক্স নট বিলংস টু এ। এখন মধ্যে একটা কি পড়তেছে, একটা ইউনিয়ন পড়তেছে। তাহলে তুমি জানো যদি বিলংস টু হয়ে ইউনিয়ন পড়তো তাহলে আমরা কি লিখতাম, অথবা লিখতাম। কিন্তু এটা তো নট বিলংস টু হয়ে পড়তেছে। তাহলে যেহেতু নট বিলংস টু হয়ে পড়তেছে তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো হচ্ছে এবং। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এবং। তাহলে এবং এক্স নট বিলংস টু বি। তাহলে দেখো এক্স এ কে বিলং করতেছে না, এই জন্য নট বিলংস টু। বি কেও সে বিলং করতেছে না। তাহলে যেহেতু এ এবং বি কে সে বিলংস করতেছে না, তাহলে এ বি বাদে বাকি যা কিছু আছে তাকে সে বিলং করবে। তাহলে যেহেতু সে বাকি সবকিছুকে সে বিলং করবে, তাহলে আমি কিন্তু খুব ইজিলি লিখতে পারি এক্স বিলংস টু এ প্রাইম এবং এক্স বিলংস টু বি প্রাইম। তাহলে এখন দেখো সম্পর্কটা কিন্তু বিলংস টু দিয়ে আসছে। তাহলে যেহেতু দুই পাশে দুইটা সম্পর্ক, সো আমি যদি এখন একত্রিত করে দিই, যদি আমি লিখি এখানে এক্স বিলংস টু, তাহলে এক্স বিলংস টু এখানে কে আছে, এক্স বিলংস টু এখানে আসা হচ্ছে এ প্রাইম। তাহলে যেহেতু এখানে বিলংস টু, তাহলে এখানে এবং আসছে। তাহলে এবং থাকলে আমরা কি লিখবো, এবং থাকলে আমরা লিখবো হচ্ছে ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে দেখো এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখো আমাদের কিন্তু এখানে ম্যাথে কিন্তু রাইট হ্যান্ড সাইডে সেটাই বলা আছে, এই যে রাইট হ্যান্ড সাইডে এটাই প্রমাণ করতে বলা হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। খুবই সিম্পল একটা ব্যাপার, জাস্ট লজিক্যালি বললেই হয়ে গেল। এখন আমি তোমাকে বাম পাশ থেকে ডান পাশ প্রুফ করে দিয়েছি। তোমার কাজ হচ্ছে, এটা হচ্ছে তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম, এখনই দিয়ে দিলাম। তোমার কাজ হচ্ছে ডান পাশ থেকে বাম পাশ প্রুফ করা। আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করেছি। তুমি যেটা করবা বাসায়, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রুফ করবা। তাহলে আসো আমরা হচ্ছে পরের যে ম্যাথটা আছে সেটা একটু দেখি। আচ্ছা, তাহলে পরটা আমি সেম ধরে নিব, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে যেহেতু সে প্রাইমকে বিলং করে, অর্থাৎ পূরক সেটকে বিলং করে, তাহলে নর্মাল সেটকে সে বিলং করবে না। তাহলে আমি শুরুতে এখানে কি লিখবো, আমি লিখবো হচ্ছে এক্স নট ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। এবার আমি কি করব, আমি জাস্ট গুণ করে দিব এক্স নট বিলংস টু এ, এরকম করে তুমি লেখো এক্স নট বিলংস টু বি। তাহলে যেহেতু এক্স এ কে বিলং করতেছে না, তাহলে সে কাকে বিলং করবে, তাহলে সে বিলং করবে হচ্ছে এক্স বিলং টু এ, এটা এক্স বিলংস টু বি প্রাইম। তাহলে এক্স বিলংস টু এ প্রাইম, যে এক্স বিলংস টু হচ্ছে এ প্রাইম, আর এক্স নট বিলংস টু এখানে যেহেতু বি, আমি লিখবো হচ্ছে বি প্রাইম। তাহলে এখানে একটা ব্যাপার আছে, আমি ইচ্ছা করে কিন্তু একটা জিনিস বাদ দিয়ে গেছি, যে বোঝো কিনা বা কিছু একটা। সেটা হলো যখন আমি এখানে এক্স নট বিলংস টু লিখলাম, তখন কিন্তু এই জায়গাতে একটা কি ছিল, তখন কিন্তু এখানে একটা কমন ছিল। তো যেহেতু সে কমন ছিল, তো আমি তো এখানে কমন লিখতে পারবো না। তো নট বিলংস টু এর ক্ষেত্রে কমন থাকলে আমাদের কি লিখতে হবে, আমাদের লিখতে হবে হচ্ছে অথবা। সো এখানে আমাদের যেটা করতে হবে, আমরা ছোট্ট করে জিনিসটাকে উঠাই দিব। আমরা এখানে লিখবো হচ্ছে, আমরা লিখবো হচ্ছে অথবা। আচ্ছা, এখন দেখো, তো যেহেতু এক্স বিলংস টু হচ্ছে এ প্রাইম অথবা এক্স বিলংস টু বি প্রাইম, তাহলে এখন তুমি কি করতে পারবা, তুমি একত্রিত করে দাও। তাহলে তুমি লেখো এক্স বিলংস টু এ প্রাইম। তাহলে বিলংস টুর ক্ষেত্রে তোমার আসা হচ্ছে অথবা। তো বিলংস টুর ক্ষেত্রে অথবা থাকলে তোমার কি হবে, বিলংস টুর ক্ষেত্রে অথবা থাকলে তোমার ইউনিয়ন হবে। সো এখানে লেখা হচ্ছে ইউনিয়ন, আর এই পাশে থাকবে হচ্ছে বি প্রাইম। তো দেখো এখানেও লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড চলে আসছে। সো তোমার কাজ হবে হচ্ছে এখন এই ম্যাটটার ক্ষেত্রেও রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড বাসায় প্রমাণ করা। তাহলে এটা হচ্ছে প্রথম তোমাদের আজকে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক, যেটাই বলো, অ্যাসাইনমেন্ট না, একটু ভুল বললাম, হোমওয়ার্ক। এটা হচ্ছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্ক। আচ্ছা, ভয় পেও না, কঠিন ম্যাথগুলো আমরা করে ফেলছি, এরপরে সহজ জিনিসগুলো আছে। আচ্ছা, এটা একটু দেখো, কোন সেটের সদস্য সংখ্যা টয়েস এন হলে
এর উপসেটের সংখ্যা কত হবে? এটা আমি তোমাদেরকে গতদিন খুব ভালো করে পড়াই গেছি, যে যদি কখনো কোন একটা সেটের সদস্য সংখ্যা, যদি কোন একটা সেটের সদস্য সংখ্যা n হয়, তাহলে তার দুটো জিনিস আমরা বের করতে পারি। একটা হচ্ছে উপসেট সংখ্যা। উপসেট সংখ্যাটা আমি তোমাদেরকে পড়াইছিলাম হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, আর আরেকটা পড়াইছিলাম হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। প্রকৃত উপসেট সংখ্যা ছিল হচ্ছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস হচ্ছে 1। তো দেখো এখানে কি চাওয়া হয়েছে, এখানে কি উপসেট চাওয়া হয়েছে নাকি প্রকৃত উপসেট চাওয়া হয়েছে? তাহলে এখানে হচ্ছে উপসেট চাওয়া হয়েছে। তাহলে উপসেট চাওয়া মানে হচ্ছে আমি এই সূত্রের আন্ডারে নিয়ে আসবো। তো যদি আমি এই সূত্রের আন্ডারে নিয়ে আসি, এগুলো কিন্তু গত ক্লাসে আমি খুব উদাহরণ দিয়ে পড়াই গেছি। অনেকে আবার বলবো না ভাই সূত্র মুখস্থ করাচ্ছেন কেন, সূত্রটা কিভাবে আসছে, কই থেকে আমরা তৈরি করেছে, সবকিছুই গত ক্লাসে পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে উপসেট হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। তাহলে এই টুটা হচ্ছে ইউনিভার্সাল টু, অর্থাৎ টুটা হবেই। আর এনটা কি? এনটা হচ্ছে যদি সদস্য সংখ্যা যেটা হবে সেটাই হচ্ছে এন। তাহলে এখানে তোমাকে সদস্য সংখ্যা কত বলা আছে? টয়েস এন বলা আছে। তাহলে 2 এর উপরে এন এর পরিবর্তে কি হবে? তাহলে 2 এর উপরে এন এর পরিবর্তে হবে হচ্ছে 2n। এখন দেখো এই 2 এর উপরে যে 2n আছে, আমি জানি না ক্লাস 8 এটা পড়ে আসছো কিনা, এখানে 2 আর n কিন্তু গুণ অবস্থায় আছে। তো পাওয়ারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পাওয়ারের উপর যদি পাওয়ার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা গুণ অবস্থাতেই থাকে। তাহলে আমি যদি এটাকে 2 স্কোয়ার লিখি আর এর উপরে যদি একটা n দিয়ে দিই, এই দুটা কিন্তু সেম জিনিস। কেন সেম জিনিস? কারণ এই দুটা যদি গুণ হয় তাহলে এটা কিন্তু 2nটাই প্রকাশ করে। এগুলো হচ্ছে সূচকের নিয়ম, এগুলো আমরা আস্তে আস্তে একটু পরের দিকে যাব, পরে শিখবো। কারণ একটা ক্লাসে যদি সবকিছু শিখাই ফেলি তাহলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। সো কিছু জিনিস যেটা একদম একটু বুঝতে কষ্ট হয়ে যায়, একটু স্কিপ করো, আমরা সামনে গিয়ে এই জিনিসগুলো শিখবো। পরবর্তী ক্লাসগুলোতেই সূচকের নিয়ম আছে। তাহলে এইটুক মাথায় রাখো, যদি এরকম পাওয়ারের উপর পাওয়ার থাকে এটাকে পাওয়ার বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে বেজ। সবার নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হচ্ছে বেজ। এই বেজের উপরে বা ভিত্তি যেটাই বলো, এর উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হচ্ছে পাওয়ার। তাহলে এই 2 এর উপর 2 হচ্ছে একটা পাওয়ার, এর উপরে n হচ্ছে আরেকটা পাওয়ার। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে তারা সবসময় গুণ হয়। সো এই যে টয়েস এন এটা একই জিনিস। এখন আমি যদি 2 কে স্কোয়ার করি, তো 2 কে স্কোয়ার করা মানে কি? দুটা 2 গুণ অবস্থায় আছে। তো দুটা 2 কে গুণ করলে আমরা কত পাবো? আমি দুটা 2 কে গুণ করলে আমি পাবো হচ্ছে 4। তাহলে 4 এর উপর পাওয়ার হচ্ছে কি? n। তাহলে অ্যান্সারটা হচ্ছে 4 টু দ্য পাওয়ার n। তাহলে এই ম্যাথটার আমার অ্যান্সার হবে 4 টু দ্য পাওয়ার n। এটি হবে অ্যান্সার। পরেরটা একটু দেখো, পরের ম্যাথটা একটু তোমাদের কাছে বড় লাগতে পারে, সো এটা একটু খেয়াল করো। আমরা এগুলো একটু আগে পড়ে আসছি। প্রত্যেক n বিলংস টু n এর জন্য তোমার কাছে মনে হতে পারে ভাই n বিলংস টু n মানে কি জিনিস এগুলা? ছোট হাতের n যেটা, ছোট হাতের n মানে হচ্ছে তোমার কোন একটা সংখ্যা। আর বড় হাতের যে এনটা, বড় হাতের এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তুমি জানো হচ্ছে 1 2 3 4 5 6 এটা। আর ছোট হাতের এন বিলংস টু এন মানে হচ্ছে ছোট হাতের এনের যে মানগুলো সেই মানগুলো অবশ্যই বড় হাতের এন যেটা তার মধ্যে আছে, এই জন্যই বিলংস টু লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এটার জন্য এ এন, এটা এ এন আসলে এরকম হবে না, এটা একটু হয়তো বা উঠাতে একটু ভুল হইলো। এখানে এনটা আসলে নিচে হবে, এনটা নিচে হবে। তাহলে এ এন, তাহলে এ এন ইকুয়াল টু বলা আছে এন টয়েস এন 3n ডট ডট ডট, এটা আজীবন চলবে। এখন তোমাকে বলা হয়েছে A1 A2 এর মধ্যে কমন সেট কি হবে, A1 A2 এর সংযোগ সেট কি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আচ্ছা দেখো, যেহেতু তোমাকে A1 আর A2 চাইছে, তাহলে তুমি আগে লেখো এখানে A1 মানে কি, সরি AN মানে, তাহলে AN মানে হচ্ছে n টয়েস এন থ্রাইস এন ডট 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 ডট, তোমাকে এখানে সেট কভার করে দেয়া আছে। যখন আমি এখানে A1 লিখবো, A1 লেখা মানে কি? আমরা n এর পরিবর্তে 1 লিখেছি। তাহলে আমরা যদি n এর পরিবর্তে 1 লিখি তাহলে যতগুলো জায়গায় n আছে তাহলে প্রত্যেকটা জায়গায় আমি 1 বসাই দিব। তাহলে আমি এখানে যদি n এর জায়গায় 1 বসাই দিই এটা হবে হচ্ছে 1। 2n গুণ অবস্থায় আছে, তাহলে 2 ইন্টু 1 তাহলে হবে 2। 3n গুণ অবস্থায় আছে, তাহলে হবে হচ্ছে 3। দেন ডট 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 এরকম চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার A1 এর মান। এখন তোমাকে বলা আছে A2 এর কথা। তাহলে আমি যদি এখানে A2 বসাই, তাহলে A2 বসালে কি হবে? অর্থাৎ n যেখানে আছে সেই n এর জায়গায় আমি 2 বসাবো।
তাহলে যদি আমি এর জায়গায় টু বসাই, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে টু টয়েস এন, আমি পাবো হচ্ছে ফোর থ্রাইস এন, আমি পাবো হচ্ছে সিক্স, এরপর ডট ডট ডট, এরকম কিন্তু চলতেই থাকবে। আচ্ছা, এখন খুব ভালো করে লক্ষ্য করো যে তোমাকে বলা হয়েছে A1 কমন হচ্ছে A2, তার মানে A1 আর A2 এর মধ্যে কি কি কমন আছে। সো তুমি খুব ভালো করেই বুঝতে পারতেছো যেটা A1, যেটা A1টা কিন্তু 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা। আর A2 কিন্তু 2 4 6 8 10 12, তার মানে A2 কিন্তু শুধুমাত্র জোড় সংখ্যা। এই দুটোর মধ্যে কমন কারা? তাহলে A1 এর মধ্যে জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে, আর A2 এর মধ্যে শুধুমাত্র জোড় সংখ্যা আছে। তাহলে A1 আর A2 এর মধ্যে কমন অবশ্যই কারা হবে? শুধু যারা জোড় সংখ্যা তারা কমন হবে। সো শুধু জোড় সংখ্যা যদি কমন হয়, আমি একটা লাইন স্কিপ করতেছি আর কি, কম লিখলাম, তাহলে আমার অ্যান্সারটা কিন্তু হবে 2 4 6। তাহলে 2 4 6 আসলে কার মান? 2 4 6 কিন্তু আসলে A2 এর মান। তাহলে আমার এখানকার অ্যান্সারটা হবে হচ্ছে A2, অর্থাৎ A1 ইন্টারসেকশন A2, এই প্রশ্নের যে অ্যান্সারটা, সেই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে A2। সম্ভবত বুঝতে পারার কথা, না বোঝার মতো কিছু নাই। এবার আমরা দেখব A1 আর A2 এর মধ্যে যদি ইউনিয়ন করা হয়, ইউনিয়ন মানে কি? সবাই, সংযোগ সেট যেহেতু, তাহলে A1 আর A2 মানে হচ্ছে তারা সবাই। তাহলে A1 এর মধ্যে যারা যারা আছে, A2 এর মধ্যে কিন্তু তারা আছেই কিন্তু, কারণ যেহেতু A1 মানে জোড় আর বিজোড় সকলেই, আর A2 মানে হচ্ছে শুধুমাত্র জোড়। তাহলে সেক্ষেত্রে তাদেরকে যদি আমি কানেক্ট করি, তাহলে কানেক্ট করলে আমি কি পাবো? আমি এই জিনিসটাই পাবো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে সেটা আসলে কার মান? সেটা আসলে A1 এর মান। তাহলে আমি লিখতে পারবো A1 ইউনিয়ন A2, এটা ইকুয়াল টু হচ্ছে A1। তার মানে এদের যেটা সংযোগ সেট সেটা অ্যান্সারটা হচ্ছে A1, আর এদের যেটা ইন্টারসেকশন সেট সেটা কিন্তু A2। তো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা আমরা ক্লাসের শেষে দিয়ে দিব। এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সো ম্যাথটা একটু দেখে নিও। আচ্ছা, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ, মানে আজকের ক্লাসের আর কি, আজকের ক্লাসের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে বোঝা যাবে যে না, সব ঠিকঠাক চলতেছে। দেওয়া আছে ইউ হচ্ছে এক্স, যেন আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম, এক্স এর মানটা হচ্ছে 1-এর চেয়ে বড় বা সমান এবং 20-এর সমান বা ছোট। তার মানে ইউ হচ্ছে এমন একটা সেট, ইউ হচ্ছে এমন একটা সেট যার মান শুরু হচ্ছে 1 থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা হচ্ছে ইউ। তাহলে ইউ এর মানটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত, এবং বলা হয়েছে এক্স বিলংস টু জেড। জেড মানে কি? জেড মানে হচ্ছে, জেড মানে হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, -1 -2 -3 0 1 2 3 4, সব জেটের মধ্যে আছে। তো তার মানে আমরা এই যে 1 থেকে 20 পর্যন্ত লিখেছি, সেটা কিন্তু জেটের মধ্যে আছে। তাহলে সেটা নিয়ে আমরা নতুন করে আর ভাবনার কোনো দরকার নাই। এখন দেখো পরের যে শর্তটা, সেটা বলা হচ্ছে এ হলো এক্স যেন বিজোড় সংখ্যা। তো আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমি ভাবতাম এক্স বারবার কই থেকে আসছে, এটা তো একই জিনিস, তাহলে এদের কারণ মান চেঞ্জ হচ্ছে। ধরো কোনো একটা লোক, সেই লোকের যদি, ধরো কোনো একটা লোকের বাড়ি হচ্ছে ঢাকার গুলশানে, তার মেয়ের নাম ধরো যদি হয় সখিনা, আর যদি এমন হয় একদম দেশের সব থেকে প্রত্যন্ত একটা গ্রাম ও একটা অঞ্চল, তার মেয়ের নামও সখিনা। তাহলে দুটো মেয়ের নামই ধরো সখিনা, বা দুটো সন্তানের নামই হচ্ছে সখিনা, দুইজনের নাম সেম, বা দুইজনের তো আসলে আচার ব্যবহার, পড়ালেখা, সোশ্যাল স্ট্যাটাস, বাবা মা, শিক্ষা, খাবার, ফুড হ্যাবিট, কোনো কিছুই সেম না। সো এখানে নামটাই কিন্তু আসলে ফ্যাক্ট না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, তুমি এখানে যে এক্স কে দেখতেছো, এটা হচ্ছে সেট এর এক্স, অর্থাৎ এই এক্স এর মানটা সেট এর শর্ত অনুযায়ী চেঞ্জ হবে। আর পরবর্তীতে তুমি যেটা দেখতেছো, এটাতেই
একটু, এটা আসলে এ না, এটা একটু ভুল হয়েছে, এটা আসলে বি হবে। পরেরটা বি হবে। পরেরটা তুমি যেটা দেখতে পাচ্ছ, তাহলে সেটা কিন্তু বি এর এক্স, অর্থাৎ এক্স ওই যে একটা ঢাকার পশ এলাকার সখিনা, আর আরেকটা হচ্ছে কোনো একটা প্রত্যন্ত এলাকার সখিনা, সো দুটো কিন্তু সেম না, একটু ডিফারেন্ট। এখানে আবার সখিনাকে নিয়ে কেউ ট্রোল করো না, এখানে ব্যাপারটা তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে এখানে এক্স থাকলেও এই এক্সটা হচ্ছে এক ধরনের ভ্যালু আসবে, এখানকার যে এক্সটা আছে সেখানকার আর এক ধরনের ভ্যালু আসবে। তাহলে এখন তোমাকে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এ হলো, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। এখন তোমার কাছে কিন্তু মনে হইতে পারে এক্স এর মান হবে 1, 3, 5, 7, 9, 11, 13, 17, 19, 21, 23, 27, অনেক কিছু মনে হবে, কিন্তু সেটা কিন্তু আসলে হবে না। কেন হবে না? হবে না হচ্ছে এই জন্য, কারণ তোমাকে একটা সার্বিক সেটের কথা বলা আছে। তার মানে পরে যে সেটগুলো আছে তারা কখনোই সার্বিক সেটের বাইরে যেতে পারবে না, তারা সার্বিক সেটের মধ্যেই হবে। তার মানে এর যে বিজোড় সংখ্যাগুলোর কথা বলা হচ্ছে, এই বিজোড় সংখ্যাটা অবশ্যই এই 1 থেকে 20-এর মধ্যেই থাকতে হবে। তাহলে যেহেতু 1 থেকে 20-এর মধ্যে থাকতে হবে, তাহলে বিজোড় গুলো কে তুমি আইডেন্টিফাই করো। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17। তাহলে এটা হচ্ছে তোমার সেট এর মান। আর বি কে বলা হচ্ছে, বি মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কত থেকে কতর মধ্যে হবে? 1 থেকে 20 পর্যন্ত। তাহলে বির ক্ষেত্রে আমি লিখতে পারবো হচ্ছে, তাহলে সর্বপ্রথম যে মৌলিক সংখ্যা আমাদের সেটা হচ্ছে 2। অনেকে কিন্তু এটা ভুল করো যে সর্বপ্রথম মৌলিক সংখ্যাকে 1 বলো। 1 কিন্তু সর্বপ্রথম মৌলিক সংখ্যা না। তাহলে 2 এর পর হচ্ছে 3, 3 পর হচ্ছে 5, 5 পর হচ্ছে 7, 11, 13, 17, 19। তাহলে এটা হচ্ছে আমাদের বি এর মান। তাহলে ইউ পেয়েছি, এ পেয়েছি, বি পেয়েছি। এখন দেখো প্রথম যে অ্যান্সারটা আমাকে বলা হয়েছে, এর অ্যান্সার তোমাকে বের করতে হবে। তোমাকে বলা হয়েছে এ মানে কত, তো তুমি কিন্তু অলরেডি কিন্তু এ কিন্তু বের করে রাখছো, এটা হচ্ছে তোমার এর মান। সো আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার শেষ। দ্বিতীয় কোশ্চেন বলা হয়েছে যে বি এর মান, বি এর মান কত সেটাও তুমি বের করে রাখছো, তাহলে বি এর অ্যান্সারও শেষ। এবার দেখো 3 নাম্বারটা। একটু আগে আমরা যে সূত্র পড়ে আসলাম দ্য মর্গান ল থেকে এখানে ম্যাথ করা হয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাকে বলা হয়েছে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। এটা ভালো করে খেয়াল করো। তাহলে এখানে বিলংস টু যেহেতু আছে, তাহলে বিলংস টু থাকলে আমরা এবং কে কি লিখি? ইউনিয়ন লিখি নাকি ইন্টারসেকশন লিখি? ইন্টারসেকশন লিখি। তার মানে তোমার এখানে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি, এটার অ্যান্সার কত? তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি? এ আর বি এর মধ্যে যারা কমন, তো তুমি একটু তোমার চোখ দিয়ে এ আর বি এর মধ্যে কি কি কমন আছে সেটা তুমি দেখো। তাহলে এ আর বি এর মধ্যে প্রথমে 3 কমন আছে, 5 কমন আছে, 7 কমন আছে, 11 কমন আছে, 13 কমন আছে, 17 কমন আছে, আর 19 কমন আছে। তার মানে 3, 5, 7। তাহলে তাহলে 3 নম্বর যে প্রশ্নটা, তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে, আমি আর বোর্ডে আর লিখতেছি না, বুঝে নাও তুমি যেগুলো আমি মার্ক করেছি। তাহলে 3, 5, 7, 11, 13, 17, 19। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। আর 4 নম্বর প্রশ্ন তোমাকে বলতেছে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। তাহলে যেহেতু বিলংস টু আছে এবং অথবা আছে, তাহলে কি হবে? তার মানে হবে হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এ আর বি এর মধ্যে সব। তাহলে এ আর বি এর মধ্যে সব মানে হচ্ছে এ আর বি এর মধ্যে সবগুলোই হবে, যারা ডবল আছে ডবলটা শুধু বাদ যাবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার 1 হবে, 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, 11 হবে, 13 হবে, 17 হবে, সরি 13 এর পরে 15 হবে, 17 হবে, 19 হবে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো একটু দেখো। আর যারা একটু পরীক্ষায় ভালো করতে চাও, আমরা যখন পরীক্ষা নিব, সো আমি একটু আগেই তোমাদের একটু হিন্টস দিই যে ভাইয়া কেমন প্রশ্ন করতে পারে। দেখা যাবে আমি তোমাকে এই প্রশ্নটাই দিতে পারি, বাট আমি তোমাকে পরীক্ষা দিতে পারি আমি এখানে একটা নট বিলংস টু এ দিয়ে দিব, এখানে নট বিলংস টু বি দিয়ে দিব।
দিয়ে জানতে চাইবো যে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে। তো আমি মোটামুটি শিওর 100 জন যদি ক্লাস করে 100 জনের মধ্যে হয়তো বা 2 থেকে 3 জন এই প্রশ্নটা পারতে পারে। বাট যারা পারবে তারা আসলে আসলেই ইন ফিউচার ভালো কোনো আশা রাখতে পারো। তো যাই হোক আর কি, সম্ভবত ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা একটু পরের ম্যাথটাতে যাব। আচ্ছা, এখন দেখো, যদি ইউ ইকুয়াল টু এক্স, যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যার তো কোনো অভাব নাই। তাহলে আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি আমি লিখি, তাহলে আমি লেখা শুরু করবো কই থেকে? ওয়ান থেকে। 1 2 3 4 5 6 7 8 9। এটা পুরো তো কি হয়ে গেল, চলছে গাড়ি যাত্রাবাড়ির মতো অবস্থা। তুমি আজীবন যাবা, এরপর তুমি যাত্রাবাড়ি খুঁজে পাবা না। এরকম চলতেই থাকবে অনন্তকাল। এটা হচ্ছে আমাদের ইউ এর মান। এখন পরের শর্ত বলা হয়েছে এর মানটা এক্স, যেন এক্স ইজ গ্রেটার ইকুয়াল 5। তাহলে যেহেতু এক্স ইজ গ্রেটার ইকুয়াল 5, তাহলে এক্স এর মানটা সর্বনিম্ন যে মানটা এক্স এর, সেটা হবে হচ্ছে 5। তাহলে আমি এই ইকুয়ালটা আমি লিখতে পারবো 5 6 7 8 9 10 11, এইরকম ডট 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 আমি এরকম যেতেই থাকবো। এটা হচ্ছে আমার এ এর মান। এবং বিতে একটা শর্ত দিয়েছে, দেখো বি শর্তের কথা বলা হয়েছে যে এক্স যেন 5x এর মানটা হচ্ছে 12 অপেক্ষা ছোট। অর্থাৎ এক্স এর যে মানটা তুমি বসাবা, তাকে যখন তুমি 5 দিয়ে গুণ করবা, সেই মানটা 12 এর থেকে ছোট হবে। তো যেহেতু এটা বিলংস টু ইউ, তো বিলংস টু ইউ মানে কি? ওই যে সার্বিক সেট। সার্বিক সেট শুরু হয়েছে কই থেকে? 1 থেকে। তো তুমি একটা কাজ করো, তুমি এক্স এর সর্বপ্রথম যে মানটা আছে সেটা 1 নাও। তাহলে 5 × 1 করো, 5। তো 5 12 থেকে তো অবশ্যই ছোট, তাহলে অবশ্যই 1 হচ্ছে তোমার একটা অ্যান্সার। এবার তুমি 2 নাও, 2 দিয়ে তুমি এখানে গুণ করো, 5 2 হচ্ছে 10। 10ও কিন্তু 12 থেকে ছোট, তাহলে 2 হচ্ছে তোমার একটা অ্যান্সার। এরপর তোমার কাজ হচ্ছে তুমি 3 নিবা। 3 যদি নাও, তাহলে 3 × 5 কত? 15। তো 15 তো আর ভাই 12 থেকে ছোট না, 15 তো 12 থেকে বড় হয়ে যায়। তার মানে তুমি কিন্তু 3 নিতে পারতেছো না। তাহলে তোমার অনুকূলে, অর্থাৎ শর্ত যদি তুমি মেনটেন করতে চাও, তাহলে শুধুমাত্র তোমার অ্যান্সারটা হচ্ছে 1 আর 2। তাহলে সেট বি যেটা, তাহলে সেট সেট বি এর অ্যান্সারটা হচ্ছে আমার কেবলমাত্র 1 আর 2। তাহলে তুমি বুঝতেই পারতেছো, সেট ইউ আর সেট এ দুটোই কিন্তু চলছে গাড়ি যাত্রাবাড়ি। বাট সেট বি কিন্তু আসলে তা না। সেট বি কিন্তু ছোট্ট একটা সেট। আচ্ছা, তো আমরা এ বি বের করেছে। এবার আমরা যেটা করব, এটা নতুন একটা টার্ম, এটা আমরা এর আগে শিখি নাই, আজকে প্রথম শিখতে যাচ্ছি। তোমাকে বলা হয়েছে এন অফ এ ইন্টারসেকশন বি। এন মানে কি? এর মানে হচ্ছে নাম্বার। নাম্বার মানে সংখ্যা। যে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে তোমার কতগুলো জুতা রয়েছে, কতগুলো স্কুল ব্যাগ রয়েছে, কতগুলো শার্ট রয়েছে, তখন তুমি নিশ্চয়ই বলবা না তুমি কই কই থেকে কিনছো বা কোন কোন ব্র্যান্ডের জিনিস আছে। তখন তুমি কিন্তু বলবা যে তোমার এতগুলো শার্ট আছে, এতগুলো জুতা আছে, এতগুলো ফ্যান আছে। জিনিসটা কিন্তু অনেকটা হচ্ছে এমন। তো দেখো, এই এন আসছে কই থেকে? নম্বর থেকে, অর্থাৎ সংখ্যা থেকে। তার মানে এ আর বি এর মধ্যে কতগুলো কমন সংখ্যা আছে, অর্থাৎ উপাদান আছে, তোমাকে সেটা বের করতে হবে। তাহলে তুমি এ আর বি কমন তুমি বের করো। তো দেখো, বিতে যে 1 2 আছে, সেটা কিন্তু এর মধ্যে নাই। তার মধ্যে এ আর বি এর মধ্যে কোনো কমন নাই, একটাও কমন নাই। তো যেহেতু দুটোর মধ্যে একটাও কমন নাই, তাহলে সেই সংখ্যাকে আমরা গাণিতিক ভাষায় কি বলবো? আমরা কিন্তু গাণিতিক ভাষায় বলবো অ্যান্সারটা হচ্ছে 0। আমি আবার একটু বলে দিচ্ছি, এগুলো নিয়ে হচ্ছে অনেক টস খাই পোলাপান। যদি তোমাকে বলতাম যে এ ইন্টারসেকশন বি, এটা মানে কত? তাহলে অ্যান্সারটা হতো কিন্তু ফাঁকা সেট, কারণ এটা একটা সেট। বাট আমি কিন্তু এখানে তোমাকে সেট জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞেস করেছি এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কতগুলো উপাদান আছে যারা এদের মধ্যে কমন। এদের মধ্যে কোনো কমন উপাদান নাই। দ্যাটস ওয়াই এই ম্যাথের অ্যান্সারটা হবে হচ্ছে একটা সংখ্যা দিয়ে। যেখানে তুমি এন পাবা, এন এর পরে যদি কোনো সেট থাকে, তাহলে ওই ম্যাথটার অ্যান্সার হবে সংখ্যা দিয়ে। এই কথাগুলো কিন্তু কোনো বইতে বলা নাই, কোনো গাইডে বলা নাই। এগুলো অবশ্যই খুব ভালো জানে বোঝে এমন কেউ যদি তোমাকে খুব সহজ করে বলে দেয়, তখন তুমি ইজিলি জিনিসগুলোকে ধরতে পারবা। আদারওয়াইজ কিন্তু ওই যে বললাম, পরীক্ষার নম্বর কমতেই থাকবে। পরীক্ষার নম্বর কম না পাইলেও ইন ফিউচার তুমি যখন বড় হতে থাকবা, ভার্সিটিতে পড়বা, চাকরি ক্ষেত্রে যাবা, এই কনফিউশনটা নিয়েই তুমি বড় হবা। তুমি একটা ভুল জেনেই বড় হবা। সো এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এ ইন্টারসেকশন বি বের করে ফেলছে। এবার আমরা দেখব নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি। তাহলে বি এর মান আমরা জানি, তাহলে আমাকে আগে এ প্রাইমটা বের করতে হবে। তাহলে এ প্রাইম মানে কি তুমি সেটা জানো একটু আগে। তুমি জানো এ প্রাইম মানে হচ্ছে আমি ইউ থেকে এ বাদ দিব। তো ইউ মানে কি? ইউ মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 অনেক কিছু। আর এ মানে কি? 5 6 7 8 9 10 অনেক কিছু। তাহলে একটু ভালো করে একটু সুন্দর করে চোখ দিয়ে দেখো, এ আর ইউ এর মধ্যে পার্থক্য হচ্ছে ইউতে এই চারটা জিনিস বেশি আছে, 1 2 3 4। তাহলে ইউ থেকে যদি আমি এ বাদ দিয়ে দিই, তাহলে চারের পর থেকে যে লেজ আছে এই পুরা লেজ কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে শুধুমাত্র কি থাকবে? 1 2 3 4 থাকবে। তাহলে আমি এটা এই করে লিখতে পারবো হচ্ছে 1 2 3 4। তার মানে দাঁড়ালো এ প্রাইম যেটা, এ প্রাইম মানে হচ্ছে 1 2 3 4। আর বি মানে যেটা, বি মানে হচ্ছে 1 আর 2। তাহলে এখন তুমি বলো, যদি আমি এই এ প্রাইম আর বি এই দুটার যদি হচ্ছে আমি কমন বের করি, তাহলে এ প্রাইম আর বি যদি আমি দুটার কমন বের করি, তাহলে সেই ক্ষেত্রে এ প্রাইম আর বি এর মধ্যে কমন কে কে আছে? 1 আর 2 আছে। তার মানে আমার দুটো সংখ্যা আছে। তো যেহেতু এই দুটোর মধ্যে আবার কমন হচ্ছে দুইটা সংখ্যা 1 আর 2, আমি একটু লিখেই দিই। এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি। তাহলে এ প্রাইম মানে হচ্ছে 1 2 3 4, আর বি মানে হচ্ছে তোমার 1 2। তাহলে এখান থেকে আমার এটা হবে 1 আর 2। এখন তোমাকে বলা হয়েছে এন অফ এ প্রাইম ইন্টারসেকশন বি। তাহলে এন মানে কি? নাম্বার। তাহলে কয়টা আছে? দুইটা। তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে 2। হোপফুলি বুঝতে পেরেছো। আচ্ছা, পরের ম্যাটটা দেখো। পরের ম্যাটটা হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে হোমওয়ার্ক। আজকে কয়টা হোমওয়ার্ক হলো দেখবা। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা খুব গুরুত্ব দিয়ে করবা। এখন মাত্র যে ম্যাথটা করাইছি সেই ম্যাথটা, এই ম্যাথটা সেম ম্যাথ, যে সেই ম্যাথটা এই ম্যাথটা সেম ম্যাথ। তাহলে এক্স হচ্ছে এখানে জোড়পূর্ণ সংখ্যা একটাকে করাইছি, 3x > 25। তাহলে তুমি এক্স এর মানগুলো এভাবে নিবা, 1 2 3 4 ধরে নিবা। আবার বলা আছে 5x > 12, এটাও তুমি নিবা। তাহলে কি বের করতে বলা হয়েছে? এন অফ এ ইন্টারসেকশন বি আর এন অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে বলা হয়েছে। একটু আগে যে ম্যাথ করেছে এই ম্যাথ, সেম টু সেম ম্যাথ, জাস্ট ওটা বুঝলে এটাও পারবা। তাহলে আজকে কয়টা হোমওয়ার্ক থাকলো? তাহলে আমি একটু দেখাই দিই আজকে হোমওয়ার্ক হচ্ছে কয়টা। এটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক। আমি লেফট সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করেছি, তুমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড করবা। এটা হচ্ছে H W1, এটা হচ্ছে H W1। এখানে যেটা, এখান থেকে একটা হোমওয়ার্ক থাকবে, এটা আমি পরে দেখাই দিব, সেম টু সেম। এটা একটু পরে দেখাই দিচ্ছি। এই ম্যাটটা তো বুঝিয়ে দিলাম ভালো করে, এটাও বুঝিয়ে দিয়েছি ভালো করে। তো এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। আচ্ছা, এবার দেখো এগুলো সহজ জিনিস, পারবা। এখানে বলা হয়েছে এ বাদ এ। বাদ মানে কি? বাদ মানে হচ্ছে আসলে বিয়োগফল বা বিয়োগ করা। এগুলো গত ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম। তো তুমি যখন এই বাদটা তুমি লিখতেছো, তুমি চাইলে এই চিহ্নকে এইভাবে না লিখে, তোমার ইচ্ছা যেহেতু, তুমি চিহ্নটা এইভাবে লিখতে পারবা। এখন তুমি বলতে পারো ভাই এটা আমি কিভাবে করব। সো আসলে আমরা ধরে নিই, আমরা ধরলাম যে এ হচ্ছে এমন একটা সেট, যে সেটের মানটা হচ্ছে 1 3 5। এখন যেহেতু এ বাদ এ বলা হয়েছে, তাহলে এ বাদ এ মানে কি? আমি 1 3 5 থেকে আমি আরেকটা 1 3 5 বাদ দিয়ে দিব। তো যদি আমি 1 3 5 থেকে 1 3 5 বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? আমি কিছুই পাবো না। যেহেতু কিছুই পাবো না, তাহলে সেক্ষেত্রে তো আমি তো শূন্য লিখতে পারবো না। যেহেতু আমি কিছুই পাবো না, আমাকে লিখতে হবে হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট কিভাবে লিখতে হয় তুমি জানো। তাহলে আমি হয় এইভাবে লিখবো, অথবা আমি ফাঁকা সেট এইভাবে লিখবো। আচ্ছা, এবার দেখো 2 নাম্বারটা।
2 নম্বরটা বলা হয়েছে এ বাদ এ, যেহেতু ব্র্যাকেট আছে তাহলে আমরা কি জানি ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তাহলে এই এ বাদ এ থেকে তুমি মাত্র ভাই কত পাইছো? ফাঁকা সেট পাইছো। এখন এ বাদ ফাঁকা সেটের কথা বলা হচ্ছে, তাহলে এ থেকে তুমি একটা ফাঁকা সেট বাদ দিতেছো। তো এ মানে কত? এ মানে হচ্ছে 1 3 5। তো 1 3 5 থেকে তুমি যদি একটা ফাঁকা সেট বাদ দিয়ে দাও, তো ফাঁকা সেটের মধ্যে তো কিছু নাই, তো সেটা তো বাদ দিলে কিছুই বাদ হবে না, অর্থাৎ আগে যেটা ছিল সেটাই থাকবে। অর্থাৎ সেই জিনিসটা 1 3 5 এটাই থাকবে। তাহলে 1 3 5 মানে কি? 1 3 5 মানে তো এ, এই জন্য এখানে বলা হয়েছে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এ। এগুলো সহজ জিনিস, এগুলো পারবা। এটা একটু দেখো, সমতল সেট, শান্ত সেট, অনন্ত সেট, এটা কতদিন আমি বলে গেছিলাম, খুব ভালো করে পড়াইছিলাম। আজকে তারপর আমি আরেকবার একটু বলে দিই। সমতল সেটে আমরা বেসিক ক্লাসে যে এক্সাম্পলটা দেখছিলাম সেটা ছিল খুব সহজ একটা এক্সাম্পল। আমি একটু তোমাদের একটু মনে করাই দিই, একটু মনে করাই দিই। ধরো এই ইকুয়াল টু হচ্ছে 1 2 3, আর বি ইকুয়াল টু হচ্ছে 2 2 1 1 3 3 3। দেখো দুটো সেটের কিন্তু উপাদান সংখ্যা সমান না, বাট দুটো সেটের উপাদান কিন্তু সমান। একটা হচ্ছে উপাদান সংখ্যা সমান না, বাট উপাদান সমান, এটাকে মাথায় রেখো। তাহলে প্রথমটার উপাদান সংখ্যা হচ্ছে 3টা, আর পরেরটার উপাদান সংখ্যা হচ্ছে 7টা। সো দুটো সেট সমতল হবে যদি তাদের উপাদানগুলো যদি সেম হয়। উপাদান সংখ্যা এখানে দেখার কোনো দরকার নাই। তাহলে এখানে বি কে তুমি যদি লেখো, তাহলে এখানে দুটো 1 মিলে একটাই হবে, দুটো 2 মিলে একটাই 2 হবে, তিনটা 3 মিলে কিন্তু একটাই 3 হবে। তাহলে এখানে এ আর বি হচ্ছে সমতুল সেট। তাহলে এ আর বি সমতুল সেট মানে হচ্ছে তাদেরকে তুমি চাইলে এইভাবে লিখতে পারবা, তুমি চাইলে এইভাবেও লিখতে পারবা। এটা ছিল হচ্ছে বেসিক ম্যাথ যে আমরা ক্লাসটা করেছিলাম সেটার ভিত্তিতে। কিন্তু আজকে একটু অন্য একটা জিনিস আমরা দেখব, পরের এক্সাম্পলে গিয়ে আমরা জিনিসটা দেখব যে আরো একটা ভাবে সমতুল সেটকে বলা যায়, সেই জিনিসটা আসলে কি। এবার আসা হচ্ছে শান্ত সেট। এই শান্ত সেট মানে আবার শান্ত ভাইবো না, নরম সরম চুপচাপ স্বভাবের না। এই শান্ত সেট মানে হচ্ছে এটা হচ্ছে ফিনিট সিরিজ। ফিনিট মানে হচ্ছে যেই সেটের উপাদান সংখ্যাকে তুমি কাউন্ট করতে পারবা। যেমন আমি তোমাকে যদি বলি যে এটা কেমন সেট, এটা তো চলছে গাড়ি যাত্রা পারি না, এটা তো থেমে গেছে, 1 থেকে 3 পর্যন্ত গিয়ে থেমে গেছে, 1 2 3, তো এটা হচ্ছে শান্ত সেট। আর যদি এমন হইতো যে এই ইকুয়াল টু হচ্ছে 1 2 3 ডট 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 এরকম যদি হইতো, যেহেতু সে থেমে যায় নাই, তুমি তো তাকে কাউন্ট করতে পারবা না, গুনতে পারবা না, সেজন্য এটা সেটা হচ্ছে অনন্ত সেট। আচ্ছা, এবার একটু আসো, যেটা কথা বলতেছিলাম যে সমতল সেট আরেকটা জিনিস বলা যায়, সেটা একটু আমরা একটু দেখবো। দেখো তোমাকে বলা হয়েছে 1 2 3 ডট 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 এন এবং 1 2 2 স্কোয়ার ডট 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 2n - 1 সেট দুইটি সমতুল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আমরা আস্তে আস্তে অনেক পরবর্তীতে গিয়ে পড়বো, আজকে আমি শুধুমাত্র তোমাদের একটা ধারণা দিব। সমতল সেটের অপর নাম হচ্ছে এক এক ফাংশন। আমি জানি তোমরা এই কথা জীবনেও কোনোদিন শোনো নাই, শোনার কথাও না। তো আমি জাস্ট একটু জানাই রাখলাম যে সমতল সেটের অপর নাম হচ্ছে এক এক ফাংশন। বাট আমরা সেই দিকে যাব না, এটা আমরা আরেকটু বড় হয়ে তারপরে শিখবো। জাস্ট আজকে আমি এটুকু একটু শিখায় রাখি, এটার যে প্রথম উপাদান সেটা কিন্তু 1, এবং ওই পাশের যে উপাদান সেটা কিন্তু এটা। আবার এটা যে দ্বিতীয় উপাদান সেটা হচ্ছে 2, ওই পাশে যে দ্বিতীয় উপাদান সেটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 1। এই পাশে যে উপাদান সেটা হচ্ছে 3, ওই পাশে উপাদানটা হচ্ছে 2 স্কোয়ার। এই পাশে একটা 3 এরকম ডট 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 আছে, আর ডান পাশে এখানে একটা ডট 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 আছে। এরপরে আছে হচ্ছে এন, এবং ডান পাশে আছে 2 টু দ্য পাওয়ার n - 1। তো সমতুল মানে হচ্ছে, ধরো তোমাকে তোমার বাবা একটা পাঞ্জাবি কিনে দিচ্ছে, তোমার বোনকে একটা শাড়ি কিনে দিছে, তোমাকে কয়েকদিন পর একটা ভালো একটা দামি খেলনা কিনে দিছে, তোমার বোনকে কোথায় ঘুরতে নিয়ে গেছে, তোমাকে তার পরবর্তী গিয়ে একটা সাইকেল কিনে দিচ্ছে, তোমার বোনকে হচ্ছে আবার কোনো ভালো জায়গায় বেড়াতে নিয়ে গেছে। তাহলে এই যে একটা তুমি একটা সে, দুটো জিনিস কিন্তু সমান না, বাট তোমার বাবা কিন্তু তোমাদের দাবিটা পূরণ করতেছে। দাবি বলতে
এমন না যে তোমাকে দিচ্ছে তোমার বোনকে দেয় নাই, তোমাকেও দিচ্ছে তোমার বোনকেও দিচ্ছে, সেম জিনিস দিচ্ছে না, বাট দিচ্ছে। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা বলা হচ্ছে সমতুল। অর্থাৎ তোমাকেও কিছু না কিছু দিচ্ছে, তোমার বোনকেও কিছু না কিছু দিচ্ছে। বা যদি এমন হইতো তোমাকে 10 টাকা দিচ্ছে, তোমার বোনকে 10 টাকা দিচ্ছে, তোমাকে 50 টাকা দিচ্ছে, তাকে 50 টাকা দিচ্ছে, তোমাকে একটা চর দিচ্ছে, তোমার বোনকে একটা চর দিচ্ছে, তখন সেটার সমতুল হইতো না, তখন সেটা সমান হইতো। বাট আমরা তো সমান বলতেছি না, আমরা বলতেছি হচ্ছে সমতুল। তো যখন কোন একটা সমতুল সেট হয়, তখন তাদের পরস্পরের মধ্যে এমন একটা তীর চিহ্ন আসে, অর্থাৎ দুই দিকে জিনিসটাকে ইন্ডিকেট করে, অনেকটা উভমুখী বিক্রিয়ার মতো। তো এইরকম যখন হয়, তখন জিনিসটাকে পরস্পর হচ্ছে তোমার সমতুল সেট বলা হয়। তো যেহেতু এরকম প্রত্যেকটা ওয়ান ওয়ান সম্পর্ক, এই জন্য জিনিসটাকে বলা হচ্ছে হলো সমতুল। আমি জানি যে খুব একটা ভালো এটা বোঝো নাই, কারণ এটা বোঝার কথা না, যেহেতু এটা ফাংশনের জিনিস। জাস্ট আমি তোমাদের একটু ধারণা দিয়ে গেলাম যে সমতুল নিয়ে যদি কিছু পরীক্ষায় আসে, তাহলে জিনিসটা এইভাবে তোমাকে ক্লারিফাই করতে হবে, ব্যাখ্যা করতে হবে। নেক্সট কোশ্চেন। দেখাও যে স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট একটি অনন্ত সেট। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যাকে আমরা লিখি হচ্ছে এন দ্বারা। এন মানে কি? 1 2 3 4 5 6 ডট ডট ডট। তাহলে এই জিনিসটা কিন্তু শেষ হওয়ার না। তা যেহেতু জিনিসটা শেষ হওয়ার না, তাহলে এই এনটা নিজেই একটা কি সেট? এনটা কিন্তু নিজেই একটা অনন্ত সেট। তো তোমাকে বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যা সময়ের বর্গের সেট। তো তুমি যদি এই জিনিসটাকে বর্গ করো, ওয়ানকে বর্গ করলে কি পাবা? 1, 2 কে বর্গ করলে পাবা হচ্ছে 4, 3 কে বর্গ করলে পাবা হচ্ছে 9, 4 কে পাবা হচ্ছে 16, 5 থেকে পাবা 25, 6 থেকে পাবা হচ্ছে 36, 7 কে পারলে পাবা 49। এইভাবে কিন্তু এটা চলতেই আছে। তাহলে যেহেতু জিনিসটা চলতেই থাকবে, so আমরা সেখান থেকেই বলতে পারি স্বাভাবিক সংখ্যার যে আহ বর্গের সেট, সেটা একটা অনন্ত সেট। তাহলে অনন্ত সেট মানে কি? যেটা কাউন্টেবল না, যেটা হচ্ছে ইনফিনিট, অনন্তকাল ধরে চলতেই থাকবে। আচ্ছা, এবার আসো, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আজকের মতো। তো বেশিক্ষণ লাগবে না, হোপফুলি 5 মিনিট লাগবে। বলা হয়েছে এ ইকুয়াল টু হচ্ছে এ বি এক্স, এবং বি ইকুয়াল টু হচ্ছে সি ওয়াই, এবং ইউ হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট মানে কি? যার মধ্যে ওই ম্যাথে উল্লেখ করা অন্যান্য যে সেট আছে তারা সবাই থাকবে। তাহলে সার্বিক সেট ইউ এর উপসেট হলে তাহলে কারা উপসেট? এ আর বি হচ্ছে ইউ এর হচ্ছে উপসেট। তাহলে প্রথম প্রশ্ন তোমাকে বলা হয়েছে যে এ উপসেট অফ বি প্রাইম। তোমাকে প্রমাণ করতে হবে এ বি প্রাইমের একটা উপসেট। এ মানে কি সেটা লেখাই আছে, তাহলে আমার কাজ হচ্ছে বি প্রাইমটা বের করা। তাহলে বি প্রাইম মানে হচ্ছে বি পূরক সেট। তাহলে বি এর পূরক সেট মানে হচ্ছে ইউ বাদ বি। তাহলে ইউ মানে তোমার কি? ইউ মানে হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড। তাহলে এখান থেকে যদি আমি বি বাদ দিয়ে দিই, তাহলে বি এর মানটা হচ্ছে কি? তাহলে বি এর মানটা হচ্ছে সি আর ওয়াই। তো যদি আমি সি আর ওয়াই বাদ দিয়ে দিই, তাহলে দেখো সি আর ওয়াই যদি এখান থেকে চলে যায়, তাহলে কি থাকবে? এ থাকবে, বি থাকবে, এক্স থাকবে, জেড থাকবে। তাহলে এটা হচ্ছে আমার কার মান? এটা হচ্ছে আমার বি প্রাইমের মান। তোমাকে বলছে কে? এ। তাহলে এ মানে হচ্ছে কত? এ মানে হচ্ছে এ বি এক্স। তো তুমি নিজেই দেখো এর যে মানগুলো আছে সেটা তো বি এর মধ্যেও আছে, সরি, বি প্রাইমের মধ্যেও আছে। তাহলে যেহেতু এর মানগুলো বি প্রাইমের মধ্যে আছে, তাহলে অবশ্যই এ হচ্ছে বি প্রাইমের এখানে একটা কি হবে? একটা উপসেট হবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু বি প্রাইমের উপাদান হচ্ছে 4টা আর এর উপাদান হচ্ছে 3টা, অর্থাৎ উপাদান সংখ্যা একটা কম, সেই ক্ষেত্রে এ কিন্তু বি প্রাইমের শুধু উপসেট না, সে কিন্তু প্রকৃত উপসেট হবে। তাহলে যেহেতু প্রকৃত উপসেট হবে, দেখো এখানে কিন্তু সেটাই বলা আছে যে প্রমাণ করো যে এ প্রকৃত উপসেট অফ বি প্রাইম। তাহলে সেটাই হচ্ছে আমরা এখানে প্রমাণ করে ফেললাম। এবার দ্বিতীয় কোশ্চেনটা দেখো, এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে এ মানে কি বলতো? এ মানে হচ্ছে এ বি এক্স, এখানেই আছে। এ আর বি প্রাইমের মধ্যে তোমাকে বলা হয়েছে ইউনিয়ন। তো এ বি এক্স তো এখানে আছেই। তো তোমার নিয়ম কি? নিয়ম হচ্ছে যে তুমি প্রতিটা উপাদান একবার করে নিবা। তাহলে এ ইউনিয়ন
বি প্রাইম যদি আমি লিখি তাহলে আমরা পাবো হলো এ বি এক্স আর হচ্ছে জেড। তাহলে এ বি এক্স জেড, তাহলে এ বি এক্স জেডটা আসলে কার মান? বি প্রাইমের মান। তাহলে আমি এটা ইকুয়াল টু বলতে পারি হচ্ছে বি প্রাইম। তাহলে সেকেন্ডটাও প্রুফ হয়ে গেল। আর থার্ড যেটা বলছে এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে তোমার বি। তাহলে এ প্রাইম তো আমরা মনে হয় বের করি নাই। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে এ বি এক্স। তাহলে তুমি যদি এ বি এক্স কে ইউ থেকে বাদ দাও তাহলে তুমি এ প্রাইম পাবা। তাহলে আমরা সেখানে এ প্রাইমটা বের করি। তাহলে এ প্রাইমের মানটা আমার হবে হচ্ছে এ বি এক্স। তাহলে এ বি এক্স আমি বাদ দিব, তাহলে সি ওয়াই জেড। তাহলে এ প্রাইমের মানটা হচ্ছে সি ওয়াই জেড। আর বি এর যে মানটা, বি এর মানটা তুমি এখানে আগে থেকে দেয়াই ছিল সি আর ওয়াই। তাহলে বি এর মানটা হচ্ছে সি আর ওয়াই। তো তুমি দেখো, তাহলে এ প্রাইম কমন বি। তাহলে এখানে এ প্রাইম আর বি এর মধ্যে কমন কি কি আছে? সি আর ওয়াই হচ্ছে এখান থেকে কমন। তো তোমার অ্যান্সারটা হবে হচ্ছে সি কমা ওয়াই। তো সি কমা ওয়াই লেখা যে কথা, বি লেখা একই কথা। দ্যাটস ওয়াই তোমার অ্যান্সারটা হচ্ছে বি। আর লাস্ট ম্যাথ যেটা, এবং বলা হয়েছে এ ইন্টারসেকশন বি। তো দেখো এ আর বি এর মধ্যে কোনো কিছুই কমন নাই। তাহলে এ ইন্টারসেকশন বি যেটা, সো বুঝতেই পারতেছ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে ফাঁকা সেট। তার মানে প্রথমটা হচ্ছে ফাঁকা সেট। এবার কি আছে এখানে? ইউনিয়ন। তাহলে তুমি দাও ইউনিয়ন। দেন বলা হচ্ছে এ আর বি প্রাইমের মধ্যে কি কি কমন। তাহলে এ মানে হচ্ছে এ বি এক্স, আর বি প্রাইম মানে হচ্ছে এ বি এক্স জেড। তাহলে এ বি এক্স আর এ বি এক্স জেড এর মধ্যে কমন কি কি আছে? এ বি এক্স হচ্ছে তোমার কমন। তাহলে এখানে তুমি লেখো এ বি এক্স। তাহলে ফাঁকা সেট সংযোগ এ বি এক্স। তাহলে এখান থেকে অবশ্যই কি থাকবে? শুধু এ বি এক্স থাকবে। তাহলে শুধু যদি এ বি এক্স থাকে তাহলে এ বি এক্সটা আসলে কার মান? এ বি এক্সটা হচ্ছে আমার এর মান। তাহলে এখান থেকে ইকুয়ালটা আমি লিখতে পারবো হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এ। এই ম্যাটটা সহজ, এই ম্যাটটা টাফ না, আগেরগুলো একটু টাফ ছিল। আর দুটো হোমওয়ার্ক আগে দেওয়া ছিল, এটা হচ্ছে লাস্ট দুটো হোমওয়ার্ক। এখানে বলা হয়েছে প্রত্যেক এন মিনস টু এন এর জন্য এ এন ইকুয়াল টু, এখানে এনটা আসলে এরকম হবে, এরকম হবে এত হলে এ থ্রি আর এ ফোর এর কমন মান কত হবে? আমি তোমাদেরকে করাইছি হচ্ছে এ ওয়ান আর এ টু করাইছি, এ ওয়ান আর এ টু করাইছি। আর এখানে চাওয়া হয়েছে হচ্ছে এ থ্রি আর হচ্ছে এ ফোর। সো করানোর মধ্যেই দিয়েছি, ঝামেলা হবে না। আর 4 নাম্বার হোমওয়ার্ক যেটা, তাহলে এটা হচ্ছে এইচ ডাব্লিউ থ্রি। যদি কোনো সেট এ এবং জে এম, জে এম হচ্ছে একটা নাম ধরো, 1 2 3 এম সমতুল হয়, তাহলে সমতুলের ব্যাপারটা আমি একটু আগে সলভ করিয়েছি। যেখানে এম বিলংস টু এন, তবে প্রমাণ করো যে এ একটি শান্ত সেট। তাহলে শান্ত সেট মানে কি? যার উপাদান সংখ্যা সমান হবে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এবং এ এর সদস্য সংখ্যা, তাহলে এ যে একটা সেট, তাহলে সেটাতে মোট কতগুলো উপাদান থাকবে সেটা তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক নাম্বার 4। এই হচ্ছে আজকের মতো ক্লাস। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা হলে গ্রুপে অবশ্যই জানিও যে কি অবস্থা, বা কোনো ঝামেলার পূর্ণ বা কিছু মনে হইতেছে কিনা সেটা বলো। তো আজকে হচ্ছে এতটুকুই, আজকে এতটুকু দিয়ে শেষ করে দিই। নেক্সট ক্লাসে দেখা হবে আর কি। ওকে, লিঙ্ক কেটে দাও।